সবাই অটোকেড অন করছেন? এখানে সবাই তো জানার কথা যে নিউ এবং ওপেন এর ব্যাপারে। যখন আমরা নতুন ফাইল ওপেন একদম নতুন থেকে শুরু করে যখন নিউতে যাই, আর যখন কোন একটা ফাইলে কাজ করা থাকে, সেভ করা থাকে কোন একটা ফাইল, সেটাকে ওপেনে যায়। এখানে কিন্তু কিছু অপশন আছে, আপনাদের এগুলো হয়তো বলার কথা না। এখানে এই যে সবাই নিউতে আসার পর অথবা স্টার্ট মেনুতে আসার পর এখানে ক্লিক করে দেখবেন এখানে কিছু অপশন আছে। এখানে কিছু অপশন পাবেন। এই যে নিউতে আসার পর আমরা যে ড্রপ ডাউনটা আছে না, এখানে কিছু অপশন থাকে, সেইগুলাকে হচ্ছে বলে টেমপ্লেটস। টেমপ্লেটস আমরা সাধারণত লাস্টের দিকে দেখাই। টেমপ্লেটসটা কি? টেমপ্লেটসটা হচ্ছে আপনি যখন অটোকেডে কাজ করবেন আপনাকে অনেক কিছু সেটিং করতে হবে। ফার্স্টে আপনারা ইউনিট সেট করছেন মেবি, তাই না? ইউনিট সেট করতে হয়। লিমিট সেট করার কথা বলে আমরা টেক্সট স্টাইল সেট করে, ডাইমেনশন স্টাইল সেট করি, অনেক কিছু আপনাকে নতুন করে করে ক্রিয়েট করে করতে পারেন। আপনি প্রত্যেকটা প্রজেক্টকে নতুন করে করে ক্রিয়েট করবেন তা না। তো সেজন্য আমরা কি করি, যে জিনিসগুলো আমাদের সব সময় লাগে ওইরকম জিনিস আমরা সেট করার পরে ওই ফাইলটাই আমরা সবসময় কি অন করি, যাতে আমাকে ওই জিনিসগুলো কি করতে না হয়, আর নতুন করে ওপেন করতে না হয়। এই যে ব্রাউজ টেমপ্লেটে যদি যাবেন তখন দেখবেন এখানে অটোকেডের কিছু ডিফল্ট টেমপ্লেট আছে। অটোকেডের যে ফাইলটা সেভ হয় সেই ফাইলের এক্সটেনশনটা কি থাকে আপনারা হয়তো দেখছেন কিনা, এই যে .dwg থাকে, আর এখানে কি লেখা আছে .dwt। এটা হচ্ছে টেমপ্লেট ফাইলের, ড্রয়িং টেমপ্লেট ফাইলের এক্সটেনশন। তার মানে দুটার মধ্যে পার্থক্য। এটা কিন্তু সরাসরি কি ফাইল না, ক্যাট ফাইল না, ক্যাট এক্সটেনশন না, ঠিক আছে? তো এটা যদি আপনারা লাস্টের দিকে যখন যাবেন তখন দেখবেন আপনাদেরকে টেমপ্লেট, নিজেরা টেমপ্লেট বানাবেন এখানে যাতে থাকে, পরবর্তীতে আপনারা যাতে কি এটা ইউজ করেন আর কি, ঠিক আছে? তো আমরা ওই দিকেও যাচ্ছি না, আমরা প্রথম থেকে নিউ থেকে শুরু করি আর কি। সাধারণত নিউ থেকে শুরু করার পরে এখানে ইন্টারফেস নিয়ে আপনাদের কোনো কিছু আলোচনা হয়েছে? হ্যাঁ, যারা নাম না মানে আপনার অনেক সময় হতে পারে যে এই যে রিবন, এটাকে আমরা রিবন বলি আর কি। এই রিবনটা যেভাবে আছে সেভাবে নাও থাকতে পারে। কিরকম থাকতে পারে, হয়তো এটা অনেক সময় যারা প্রফেশনাল কাজ করে এরকম ছোট হয়ে যেতে পারে। আমারটা এখন কি হয়ে গেছে, তার মানে আমার স্ক্রিনটা একটু বড় হচ্ছে। এটা কখন হয়? এটা অনেক সময় আপনারা এখানে ক্লাস করতে গিয়ে আপনি খেয়াল আপনার অন হচ্ছে মোবাইল হাতে দেখতেছেন। তো এই যে এইটা অনেক সময় আমরা যখন আপনি প্রফেশনাল কাজ করেন তখন এই স্ক্রিনটা বড় করার জন্য আমরা আমাদের রিবনটাকে ছোট করি। দেখেন এই ছোটটা কখন হবে, যদি আপনি এখানে একটা ড্রপ ডাউন অপশন আছে দেখছেন, এই যে ড্রপ ডাউনে যদি কোনো কারণে আপনি হয়তো অনেক সময় হতে পারে কোনো কারণে এখানে ভুলে ক্লিক করে গেছেন, আপনার এটা চলে যেতে পারে। আপনি এখন কাজ করতে গিয়ে এখানে ড্র টুলবারে কি ছিল এটা খুঁজে নাও পেতে পারেন, তাই না? অ্যাকচুয়ালি তারা আছে কিন্তু কি হয়ে আছে, মিনিমাইজ হয়ে আছে, ঠিক আছে? মিনিমাইজ হয়ে আছে, তখন আপনি এখানে আসলে এগুলা শো করবে প্রত্যেকটা অপশন, ঠিক আছে? তো এটাকে এই যে ড্রপ ডাউনটাতে যদি আরেকটা ক্লিক করে দেখেন এখানে লেখা আছে মিনিমাইজ টু ট্যাবস, এটাতে ক্লিক করলে সে ট্যাবে চলে আসছে, আর কোনো কিছু নাই। এখন আমি যদি হোম ট্যাবে ক্লিক করি তখন সে কি হবে, হোমেরটা অ্যাক্টিভ হচ্ছে। ইনসার্টে ক্লিক করলে এটা কেন করি আমরা, ওই যে বললাম স্ক্রিনটা দেখেন আমার এখন স্ক্রিনটা কি হয়ে গেছে, বড় পাচ্ছি, তাই না? যদি আবার এই যে এখন সে ডাউনে চলে আসছে, কোন দিকে আসছে এখন, ডাউন। এখন যদি আমি ক্লিক করি তাহলে কি হয়ে যাবে, আবার আগের মতো চলে আসছে, তাই না? এখন এই জায়গাটা আমরা ড্রয়িং করার সুবিধার্থে এই জায়গাটা বানানোর সময় অনেক সময় কি এখানে করি, এই যে এই ড্রপ ডাউনটা, ঠিক আছে? এই ড্রপ ডাউনটা শুধুমাত্র অপশন না, অনেক সময় আপনি এখানে হোম ট্যাবে ক্লিক করতে গিয়ে ডাবল ক্লিক করে ফেলতে পারেন, তাই না? ডাবল ক্লিকটাও কিন্তু সে কি করে, মিনিমাইজ করে। যে কোনো একটা ইয়াতেই যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে আপনার কি হবে, ওই যে আপনার ইয়াটা রিবনটা মিনিমাইজ হচ্ছে। তো কোনো কারণে যদি এটা হয় তাহলে বুঝবেন যে আপনার এই যে ড্রপ ডাউনে যদি ক্লিক করেন তাহলে সে কি হবে, আবার মিনিমাইজ হতে পারে, আবার ম্যাক্সিমাইজ হয়ে যাবে যখন ডাউন অ্যারো আসবে। অথবা আপনি ডাবল ক্লিক করলেও কি হবে, সেটা সে রিবনটা বড় ছোট হবে আর কি, ঠিক আছে? তো অনেক সময় এরকম হতে পারে যে এই অ্যারোটাও নাই, আপনার রিবনটাও চলে গেছে কোন ক্ষেত্রে। কারণ অটোক্যাড এমন একটা অপশন, অটোক্যাডে আপনি অনেক ধরনের শর্টকাট ইউজ করি আমরা, ঠিক আছে? শর্টকাট, এখন এইটা চলে যাওয়ার জন্য শর্টকাট সেটা হয়তো আপনি জানেন না, অন্য কোনো কমান্ড ইউজ করতে গিয়ে আপনার রিবনটা কি হয়ে গেছে, চলে যেতে পারে। এটা মনে রাখবেন, এটাকে আমরা কি বলি, রিবন বলে। যে হোম, ইনসার্ট, ট্যাব, এটা না উপরের গুলা যখন আপনারা ইনস্টল করবেন অটোক্যাড, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, এই জিনিসটা কিন্তু থাকবে না ডিফল্ট অবস্থায়, এটা কিন্তু থাকে না। এটাকে আমরা বলি মেনু বার। এটা কিভাবে আনি সেটা আপনাদের হয়তো দেখায় নাই, আমি একটু দেখাবো আর কি পরে। দুইটা জিনিস, একটা হচ্ছে এটাকে বলছি মেনু বার, আর এটা এইগুলাকে বলছি কি রিবন। তাহলে দুইটা জিনিস এখানে প্রথমে তো মেনু বার থাকবে না,
মেনু বার না থাকলে সেটা আমরা আনি, আপনাদের হয়তো কাজের ক্ষেত্রে পরবর্তীতে লাগতে পারে। এই যে উপরে একটা কুইক অ্যাক্সেস টুলবার একটা ড্রপ একটা অ্যারো আছে না, এটাতে একটা ক্লিক করেন সবাই, উপর একদম একদম টপে গিয়ে এই যে এই জায়গায় এখানে একটা ড্রপ ডাউন অ্যারো আছে, এখানে ক্লিক করলে দেখবেন এখানে কিছু অপশন আছে। এটাকে আমরা কুইক অ্যাক্সেস টুলবার, মানে কুইক তাড়াতাড়ি অ্যাক্সেস করার জন্য যেগুলো, এগুলো সাধারণত আমাদের তেমন লাগে না। তো এর মধ্যে আমি যেটা কথা বলছি সেটা হচ্ছে মেনু বার। একদম নিচের দিকে আসলে দেখেন আমার এখানে কি লেখা আছে, এখন হাইড মেনু বার লেখা আছে, তাই না? তার মানে কি আমার অলরেডি শো করা আছে, সেজন্য এখানে হাইড লেখা আছে। নরমালি আপনি যখন ইনস্টল করবেন তখন দেখবেন এখানে লেখা থাকবে শো মেনু বার, তার মানে আপনার মেনু বারটা এখানে থাকবে না আর কি। নরমালি ডিফল্ট ইয়েতে এটা থাকে না, তাহলে আমি যদি হাইড দিলে দেখবেন এখন হাইড হয়ে গেছে। আবার যদি আমি যখন এখানে শো দিব তাহলে মেনু বারটা, যদি আপনার মেনু বারটা লাগে, ঠিক আছে, এটা হচ্ছে কি একটা অপশন। আমরা সাধারণত যেমন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসগুলা এখানের মধ্যে পেয়ে যাই, রিবনের মধ্যে পেয়ে যাই, মেনু বারটা লাগে না। কিন্তু রিবন যদি চলে যায় তাহলে রিবন কিভাবে যেতে পারে? সাপোজ কোন একটা কমান্ড ইউজ করতেছেন আপনি, আর আই টাইপ করছেন, মানে কোন একটা কমান্ড, এখানের মধ্যে রিবন ক্লোজে ক্লিক করে গেছে, ঠিক আছে, কি করে দিয়েছেন আপনি? রিবন ক্লোজ করে দিয়েছেন। এখন আমার কি হয়ে গেছে দেখেন, আমার রিবনটা আছে, মেনু বারটা আছে শুধুমাত্র। আমি যদি এটাকে হাইড করে দিই আমার এখন কিছুই নাই, তাই না? তো এই কন্ডিশনটা অনেক সময় হয়, অনেকে এটা বললাম শর্টকাট কাজ করতে আপনার তো রিবনটা লাগবে নাকি? রিবন ছাড়া আপনি কাজ করতে পারবেন যদি শর্টকাট সব আপনার মুখস্থ থাকে। আমরা সব শর্টকাট মুখস্থ রাখাটা এটা কোয়াইট ইম্পসিবল জিনিস, ঠিক আছে? তো আমরা সেজন্য রিবন থেকে অ্যাক্সেস করি। তাহলে এই যে রিবন থেকে অ্যাক্সেস করার জন্য আপনাকে রিবনটা লাগবে। আমি নাম বলছি, এটার নাম বলছি কি রিবন, তাই না? তাহলে এটা ওই যে বললাম আর আই যদি টাইপ করেন, সবাই একটু আর আই টাইপ করেন, আর আই, ঠিক আছে? আর আই টাইপ করলে এখানে এই যে অপশন আসবে দেখেন, একটা হচ্ছে রিবন ক্লোজ আর একটা হচ্ছে রিবন, ঠিক আছে? এই যে রিবনটা হচ্ছে আমার কি ওই অপশনটা, আর আই এই যে রিবনে ক্লিক করবেন, আপনার রিবনটা ব্যাক করবে, যে ড্র মডিফাই আমার এগুলা হোম ট্যাব চলে আসছে, ঠিক আছে? এটা আরো 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 সহজ ওয়ে আছে আর কি। তারপরও আমি এটা একটা অপশন দেখালাম, এটা যদি মনে থাকে আপনার রিবন, এটার নাম যদি মনেই নাই রিবন, তাহলে কি করবেন? বা এটা চলে গেছে কিন্তু আপনার মনেই নাই যে এটা কি, আপনার মনে নাই যেটা কি রিবন, বা এটা শর্টকাট যে রিবন সেটা মনে নাই, ঠিক আছে? তখন কি করতে পারেন, তাই না? একটা জিনিস মনে রাখবেন, অটোক্যাডে একটা কাজ অনেক ওয়েতে করা যায়, ঠিক আছে? তো অনেক ওয়ের মধ্যে আমরা সাধারণত সহজ পদ্ধতিটা কি ফলো করার চেষ্টা করি সবসময়, সবগুলো তো শেখানো সম্ভব হয় না। তো যদি মনে নাই আপনার রিবন এটা, তাহলে কি করবেন? তাহলে তো আপনার ভাবতে হবে নাকি, আপনি হয়তো কোনো কারণে ভুলে গেছেন যে এটা রিবন, এটা আর এটা খোলা আসবে, তখন কি করবেন? তখন নেক্সট সহজ পদ্ধতিটা হচ্ছে ঠিক সেম জায়গায় আমি যে মেনু বার আনছিলাম না, এখানে যদি আসেন, এখানে একটা অপশন দেখবেন ওয়ার্ক স্পেস নামের, ওয়ার্ক স্পেস আছে, আছে এই যে নিচে ওয়ার্ক স্পেস, ঠিক আছে? ওয়ার্ক স্পেসটা কি? এই ওয়ার্ক স্পেসে যদি ক্লিক করেন এখানে একটা অপশন আসছে। আমরা আমাদের অটোক্যাড সফটওয়্যারটা কিন্তু 3 ডিমেনশনাল সফটওয়্যার, যেটা 2 ডিমেনশনাল কাজও করা যায়, 3 ডিমেনশনালও কাজ করা যায়। তার মানে আপনি 2 ডিমেনশনাল থেকে 3 ডিমেনশনাল কি করতে পারবেন? সুইচ করতে পারবেন। এই সুইচ করার জন্য হচ্ছে ওয়ার্ক স্পেস সুইচিং বলে এটাকে। দেন আমরা এখানে আসছে, সবার আসছে এটা, এটাতে ক্লিক করার পর যে ওয়ার্ক স্পেসটা আনার পরে এখানে দেখেন এখন লেখা আছে কি ড্রাফটিং এন্ড অ্যানোটেশন। ড্রাফটে এটা হচ্ছে আপডেট ভার্সনে অটোক্যাডের 2 ডিমেনশনাল ওয়ার্ক স্পেসটাকে ওরা ড্রাফটিং এন্ড অ্যানোটেশন নাম দিছে। আগে এটা কি অটোক্যাড ক্লাসিক নামে ছিল আগের ভার্সন গুলাতে, ঠিক আছে? তার মানে আপনার এই যে ওয়ার্ক স্পেসটা যদি কোথায় থাকে, ড্রাফটিং এন্ড অ্যানোটেশনে থাকে, তাহলে আপনার ওয়ার্ক স্পেসটা কোন ডিমেনশনে? 2 ডিমেনশনাল ওয়ার্ক স্পেস, ঠিক আছে? আপনি যদি 3 ডিমেনশনাল কাজ করতে যান, আইদার 3D বেসিক্সে যাবেন, 3D মডেল, এখানে যদি ক্লিক করেন দেখবেন হ্যাঁ ড্রাফটিং এন্ড অ্যানোটেশন হচ্ছে 2D মডেল ওয়ার্ক স্পেস, ঠিক আছে? এখানে আমি আমার টার্গেট কিন্তু এখন 2D 3D বোঝার না, তাই না? আমার টার্গেট কি ছিল এখানে? রিবনটাকে ব্যাক করানো, তাই না? রিবন চলে গেছে, রিবনটাকে ব্যাক করানো। তো এইটার প্রসেস আপনি রিবন মনে নাই, তাহলে কি করবেন? এখানে এসে ওয়ার্ক স্পেসের এখানে এসে আপনি ওয়ার্ক স্পেস সুইচ করবেন, যে কোনো একটাতে সুইচ করে দিবেন। দেন এখন যে ওয়ার্ক স্পেস সুইচ করার পরে আমার কিন্তু রিবনটা ব্যাক করছে, কিন্তু রিবনটা কি আগের মতো আছে? হ্যাঁ, ওখানে অন্য কিছু ছিল, তাই না? ড্র মডিফাই এরকম কিছু ছিল। এখন যেটা আসছে সেটা কিসের জন্য আসছে? এটা হচ্ছে 3D, এগুলো হচ্ছে 3 ডিমেনশনাল ড্রয়িং এর জন্য টুলস, ঠিক আছে? তার মানে আমি এখন আবার যদি 2 ডিমেনশনাল ড্রয়িং এ যেতে চাই, তাহলে আমার ওয়ার্ক স্পেস কোনটাতে যেতে হবে? ড্রাফটিং এন্ড অ্যানোটেশন, ঠিক আছে? যে ড্রাফটিং এন্ড অ্যানোটেশন আমি আসলাম, দেখবেন আপনার রিবনটা কি হয়ে গেছে, ঠিক জায়গায় ব্যাক করবে, ঠিক আছে?
মানে ওই যে বললাম এটা হচ্ছে ওয়ার্ক স্পেস সুইচ করলে সে রিবনটা আবার কি করে দেয়। আরো একটা সহজ পদ্ধতি আছে, যদি কখনো অটোক্যাডের কোন ধরনের সেটিংস নিয়ে আমরা প্রবলেমে পড়েন, হয়তো এটা এখানে গেছে এটা নাই এখানে নাই খুঁজে না পান, তাহলে কি করবেন, অটোক্যাডের ডিফল্ট সেটিং এ চলে আসবেন। অটোক্যাডের ডিফল্ট সেটিং এ কিভাবে আসে আপনাদের করার দরকার নেই, আমি জাস্ট এটা ওয়েটা দেখাচ্ছি আর কি। কেন আপনারা ডিফল্ট সেটিং এ গেলে আমাদের এখানে অনেক সেটিং চেঞ্জ করতে হবে পরে, ঠিক আছে। ডিফল্ট সেটিং এ যাওয়ার জন্য আপনারা করবেন কোথায়, এই যে স্টার্ট মেনু আছে না, স্টার্ট মেনু সবাই দেখতে পারেন, সমস্যা না, আমি যেটা করতে নিষেধ করবো ওটা না করলে হলো আর কি। আপনারা দেখতে মানে আপনাদের ওখানেও দেখতে পারেন, এই যে স্টার্ট মেনুতে আসার পরে আমাদের এখানে সাধারণত প্রোগ্রাম গুলা শো করে, ঠিক আছে। এখানে আমাদের প্রোগ্রাম গুলা শো করতেছে। আমার প্রোগ্রাম কোনটা ছিল, যে অটোক্যাড 2020 ইংলিশ, ঠিক আছে। আপনার ওখানে রান হচ্ছে, হ্যাঁ অবশ্যই অবশ্যই। আমি কিন্তু খেয়াল করছেন আমি কিন্তু অটোক্যাড থেকে বের হয়ে আসছি, ডিফল্ট সেটিং এ যাওয়ার জন্য অটোক্যাড থেকে বের হয়ে আসতে হয়, না হলে সে ডিফল্ট সেটিং এ না গিয়ে একটা মেসেজ দিত। তো এই যে আমি অটোক্যাড 22 এখানে ক্লিক করার পরে এই যে অটোক্যাড 22 এর যেটা যে সফটওয়্যারটা আমি ডিফল্ট সেটিং এ যেতে চাচ্ছি, ওটাতে ফোল্ডারটাতে ক্লিক করার পর নিচে একটা অপশন আছে দেখেন, যে রিসেট সেটিং টু ডিফল্টস, ঠিক আছে। এটাতে যদি ক্লিক করি কি হবে, এইটা একটা ডায়লগ বক্স আসছে, ঠিক আছে। সেটিং বললাম কি, যদি আপনি সেটিং এমন কিছু চেঞ্জ করে ফেলছেন যে বুঝতেছেন না, তাই না, তাহলে আপনাকে অটোক্যাড ইনস্টল করার পরে কেমন অবস্থায় ছিল সেই অবস্থায় আমরা ব্যাক যাচ্ছি। এখন এখানে দুইটা অপশন, একটা হচ্ছে ব্যাকআপ, আমরা যা যা সেটিং করছি সেটা আমরা ব্যাকআপে রাখতে পারি। আমি যদি রিসেট কাস্টম সেটিং এ দিয়ে দিই তাহলে কি সে রিসেট হয়ে যাবে। এই যে এখানে লেখা আসছে কি আসছে, অরিজিনাল সেটিং এত ইংলিশ হ্যাভ বিন সাকসেসফুলি রিসেট। তাহলে আমরা এতদিন আমার এই পিসিতে যা সেটিং ছিল সবগুলা কি হয়ে গেছে, এখন তার মেমোরি থেকে মুছে গিয়ে অটোক্যাডটা ঠিক ইনস্টল 22টা ইনস্টল করার পর যে পজিশনে আসলে থাকে সেই পজিশনে সে ব্যাক করছে। দেন এখন আমার এখানে কোনো কিছু শো করতেছে না রিসেন্ট ফাইল, তাই না, কারণ ডিফল্ট অবস্থাতে কোনো রিসেন্ট ফাইল আমি এখনো কাজ করি না এটাতে। ঠিক সেম আমি যদি নিউতে ক্লিক করি দেখবেন আমার এখানকার লুকটা একটু চেঞ্জ হয়ে গেছে, তাই না। আগে কি বিভিন্ন কালার দেখা গেছিল না, রেড কালার এই কালার গুলো আমরা সেট করছিলাম, ঠিক আছে। এখন এটা হচ্ছে আমার কি অ্যাকচুয়াল অটোক্যাড ইনস্টল করার পর সেটিং। দেখেন এখন আমার মেনুবার আছে, মেনুবার নাই, তাই না। তাহলে মেনুবার যদি আপনার লাগে কি করবেন, এই যে এটাতে ক্লিক করবেন, শো মেনুবার দিবেন, আর ওয়ার্ক স্পেস সুইচিং এরটা যদি রাখতে চান এখানে ক্লিক করে ওয়ার্ক স্পেসটা দিয়ে রাখতে পারেন, ঠিক আছে। এইগুলা এটা তেমন বেশি গুরুত্বপূর্ণ জিনিস না, কিন্তু কিছু ক্ষেত্রে আপনাকে কি কাজে দিবে আর কি। আর রিবনের কথা তো আমরা বলছি, হ্যাঁ কি আসছেন শো দিছেন, যে কালারটা দেখতেছেন এটা কি পিওর ব্ল্যাক না, তাই না, এটা একটু গ্রেইশ কালার। তো এই ধরনের কালারে যদি আপনি অনেকক্ষণ কাজ করেন আপনার চোখের উপর কি করবে, প্রেসার পড়ে। সেজন্য আমরা কি করি, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করার কথা বলি, পিওর ব্ল্যাক করা। আপনারা দেখবেন আমাদের উপরে পিওর ব্ল্যাক করা আছে, মানে এই যে গ্রিড ছাড়া, গ্রিডটা অফ করা যাবে, এটাতে আপনি পড়া আসতেছি। তাহলে আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালারকে যদি পিওর ব্ল্যাক করতে চাই কি করতে হবে আমি সেটা একটু দেখাই আর কি আমি, ঠিক আছে। তো সেটার জন্য আমাদেরকে একটা কমান্ডে ঢুকতে হবে, সেটা হচ্ছে ওপি লিখেন সবাই। ওপি হচ্ছে অপশনস এর শর্টকাট, এটা আপনাকে মনে রাখতে পারেন, কেন এটা আমরা অনেকবার ইউজ করব। ওপি হচ্ছে অপশনস কমান্ডের শর্টকাট, ঠিক আছে। ওপি লিখে এন্টার করবেন, এন্টার। অটোক্যাডে এন্টারটা কয়ভাবে করা যায়, আমাদের কিবোর্ডের এন্টার যেটা আছে সেটা এন্টারের কাজ করে, স্পেস বার আছে না বড় একটা বার, এটাও কিন্তু কিসের কাজ করবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে স্পেস বারটা এন্টারের কাজ করবে উইদাউট এক্স লেখা ছাড়া, ঠিক আছে। এক্স লিখলে তখন কি হবে, স্পেস বারটা স্পেসের কাজ করবে। আদারওয়াইজ আপনি শর্টকাট যদি তার মেমোরিতে থাকে এন্টার, স্পেস বারটা কিসের কাজ করবে, এন্টারের কাছে। আপনি স্পেস বার চাপ দিলে দেন আমার এই যে স্পেস বার দিলে চাপ দিলে এন্টারের কাজ করবে, ঠিক আছে। তার মানে আপনি এন্টার মানে এন্টার দিতে হবে নেসেসারি না, ঠিক আছে। আপনি স্পেস বারও কি করতে পারেন, চাপতে পারেন, আপনি রাইট ক্লিকও করতে পারেন। অটোক্যাডে তিনটা প্রসেসে কি করতে পারবেন, আপনি এন্টারের কাজ করতে পারেন, মাউসের রাইট ক্লিক, তারপর এন্টার, কিবোর্ডে এন্টার, আর স্পেস বারে স্পেস বারটা চাপা। ওকে, অপশনসে আসছেন সবাই, অন্যরকম বলতে কিন্তু অটোক্যাডে অনেক কিছু সেটিংস আপনি এখান থেকে করতে পারবেন অপশনসে গিয়ে। দেন প্রথমটা আমরা এখানে কোনো কিছু দেখছেন, আমার টার্গেট হচ্ছে ডিসপ্লেতে প্রথম। দেন আপনি অন্য এক জায়গায় থাকতে পারেন, তাই না। এখানে অনেকগুলা কি আছে, অনেকগুলা ফোল্ডার আছে, ঠিক আছে। আমি আসতে বলছি কোথায়, ডিসপ্লেতে। সবাই একটু ডিসপ্লেতে আসেন, ঠিক আছে। ডিসপ্লেতে আসার পর এখানে এই দুইটা অপশন আছে দেখেন, একটা হচ্ছে উইন্ডোজ এলিমেন্ট
আর একটা হচ্ছে নিচে কালার্স। ঠিক আছে, আমরা যদি উইন্ডোজ এলিমেন্ট একটু দেখা যায়, উইন্ডোজ এলিমেন্ট কোনগুলা, এই যে উপরে যে রিবন বা মেনু বার কথা বলছি, নিচে যে আমাদের টগল কি গুলো আছে, এগুলা হচ্ছে এগুলাকে উইন্ডোজ এলিমেন্ট বলে। এটা এখন ডার্ক মোড আছে, মানে কালো হয়ে আছে। এটা এটা সাধারণত আমরা করি না, চেঞ্জ করি না। লাইট করলে দেন আমি লাইট করছি, এরপর নিচে অ্যাপ্লাই, এই যে অ্যাপ্লাই বাটনে ক্লিক করছি, দেখবেন এখানে একটু চেঞ্জ আসবে। তার মানে কি উপরের অংশটা আমার সাদা হয়ে গেছে। এটা তেমন ইফেক্টিভ কিছু না, এটা আমরা ডার্ক রাখি, সমস্যা নাই। আমার টার্গেট হচ্ছে কোনটাকে ব্ল্যাক করা, যেখানে আমরা ড্রয়িং করব মডেল স্পেসটাকে। ঠিক আছে, যেখানে আমরা ড্রয়িং করব এটাকে আমাকে পিওর ব্ল্যাক করতে হবে। তো এটার জন্য আপনাকে আসতে হবে হচ্ছে কালারসে। কালার্স পাইছেন, কালারসে ক্লিক করে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, আমি সেজন্য দেখাচ্ছি। কেন, আপনি অনেকক্ষণ ধরে কাজ করতে গিয়ে এই ব্যাকগ্রাউন্ডে কি করতে পারবেন না, বেশিক্ষণ কাজ করলে আপনার চোখের উপর প্রেসার পড়বে। আবার অনেক সময় এরকম হতে পারে যে আপনি প্রিন্ট করতেছেন, প্রিন্ট করার সময় আপনি আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা প্রিন্ট করার আগে দেখতে চান যে কোন কালারটা ভালো আসবে। আমরা প্রিন্ট দিই কিসে, সাদা পেজে। তার মানে আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি সাদা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন কোন কালারটা প্রিন্টে ভালো আসবে না খারাপ আসবে, তাই না? প্রিন্ট দেওয়ার আগে কি আপনি এখানে বুঝতে পারেন। তার মানে সেক্ষেত্রে আপনি কি করতে হতে পারে, আপনাকে হোয়াইট করতে হতে পারে। সেটাই করার জন্য আপনাকে এখানে আসতে হবে। আসছেন, কালারসে ক্লিক করছেন সবাই। ক্লিক করার পর দেখেন এখানে ড্রয়িং উইন্ডোজ কালার অপশন আসছে না? এর মধ্যে আমরা তো 2D মডেল স্পেসে আছি, তার মানে সে সিলেক্টেড হয়ে আছে, যেটা গ্রিন হয়ে আছে সেটাই সিলেক্টেড আছে। এর মধ্যে এই অপশনের মধ্যে আমরা ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ডে আছি, তাই না? এটাই আমার টার্গেট। এবং এটার কালারটা এখন আমার এখানে একটা কালার কোড দেয়া আছে, দেখছেন? তার মানে আমার এখন কালার, এই কালার কোডের একটা অটোকেডে কিন্তু 256 না 58 এরকম কালার কোড ইউজ করে। এখানে দেখেন বিভিন্ন কালার মিক্স করে এই কালারটা আসছে। ঠিক আছে, তাহলে এই জায়গায় যদি আমি ক্লিক করে দেখেন এখানে কালারের অপশন আসতেছে। এই যে ড্রপ ডাউনে আমি ক্লিক করার পরে এখানে আমার এখন আছে এটাতে, আমি আমি যাব কোথায়, ব্ল্যাক অথবা হোয়াইটে। আমি এই যে ব্ল্যাক এরটা সিলেক্ট করে দিব। ঠিক আছে, এখানে ক্লিক করে ব্ল্যাক এ ক্লিক করলাম, দেখেন এই যে ব্ল্যাক। আমার এখানে কি কোনো চেঞ্জ আসছে? আসে নাই। দেখেন এখানে একটা প্রিভিউ দেখাচ্ছে, এটা আর এটার মধ্যে কি অনেক ডিফারেন্স না? তাহলে এই হচ্ছে আমার চেঞ্জ হবে, এটা এই জায়গায় এইভাবে চেঞ্জ হয়ে যাবে। কখন চেঞ্জ হবে? অ্যাপ্লাই এন্ড ক্লোজ দিলে। ঠিক আছে, আমি এখানে ব্ল্যাক সিলেক্ট করছি, অ্যাপ্লাই এন্ড ক্লোজ দিলাম, দেন আমার এটা একটু ব্ল্যাক পিচ কালার হয়ে গেছে এখন, তাই না? তো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেট করতে হয় আর কি, মানে চেঞ্জ করতে হয়। ওকে, এখানে আরেকটা অপশন আমি দেখাই যাই, সেটা হচ্ছে ক্রস হেয়ারটা। কি ক্রস হেয়ারটা সাধারণত তেমন বেশি ইফেক্টিভ কিছু না, তারপরও অনেকের দেখবেন আমি যখন এই যে মাউস এখানে আছি, এখানকার মাউস পয়েন্টারটা, অটোক্যাডের মাউস পয়েন্টারটাতে দুইটা অপশন দেখা যাচ্ছে, 4টা লাইন দেখা যাচ্ছে, আরেকটা কি দেখা যাচ্ছে, বক্স দেখা যাচ্ছে। এগুলো কিন্তু আলাদা আলাদা নাম আছে। এই 4টা লাইন এগুলোকে বলে ক্রস হেয়ার। আর এই যে বক্স যেটা, এটাকে বলে পিক বক্স। পিক বক্সটা আমার এখন ছোট, দেখেন অটোক্যাডে কাজ করার জন্য আপনার পিক বক্স যদি ছোট থাকে তাহলে অবজেক্ট সিলেক্ট করতে গিয়ে আপনাকে অনেক বেশি কাছে যেতে হবে। কিন্তু পিক বক্স মানে হচ্ছে সিলেকশন বক্স বলতে পারি। তাহলে বক্সটা যদি বড় হয় সিলেক্ট করতে আপনার কি হবে, সহজ হবে, তাই না? তার মানে এখানে এই বক্সটাকে আমি আর একটু বড় করতে পারি। আবার অনেকের দেখবেন যারা প্রফেশনালি কাজ করে তাদের দেখবেন এই যে লাইনগুলা, মাউসের লাইনগুলা, ক্রস হেয়ার লাইনগুলো অনেক লম্বা লম্বা থাকে, তাই না? লম্বা লম্বা থাকে কেন? এটা ওই যে যাতে হরিজন্টাল ভার্টিক্যালটা সে কোনো কমান্ড ছাড়া বুঝতে পারে যে আমারটা স্ট্রেট হরিজন্টাল আছে কিনা, ভার্টিক্যালে আছে কিনা। তো সেটাই আমরা এখানে বড় করতে পারি। কোথায়? ঠিক সেম অপশনসে ডিসপ্লেতে এই যে ক্রস হেয়ার সাইজ, এটা এটা আপনার প্রফেশনাল কাজের জন্য তেমন বেশি ইফেক্টিভ কিছু না, তাই না? আমি এটাকে একটু বড় করলাম, বড় করে দিলাম, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। আমি দেখার জন্য দেখেন আমার এই ক্রস হেয়ারটা কি হয়ে গেছে, একটু বড় দেখা যাচ্ছে। এটা হচ্ছে যে বললাম যে আমি একটা অবজেক্ট, এখানে একটা লাইন আছে, এই লাইন এরকম একটা লাইন আছে, তাহলে এই দুটা লাইন আমার কি আছে কিনা, একসাথে একটার সাথে একটা এরকম একই ইয়াতে আছে কিনা আমরা চেক করতে পারবে। এটা কোনো প্রফেশনাল তেমন কোনো বেনিফিট নাই। কিন্তু পিক বক্সটা যে যে মাঝখানে যে একটা বক্স আছে, এই বক্সটা বড় ছোট করার সুবিধা আছে। দেন পিক বক্সটা কখন কাজ করে, আমি যখন ড্র টুলবার, আপনি যখন ড্র কমান্ডে ঢুকবেন, যে লাইন কমান্ডে আমি ঢুকলাম, লাইন কমান্ডে ঢোকার পর আমার পিক বক্স আছে? হ্যাঁ, নাই। কেন? কারণ পিক বক্সটা হচ্ছে সিলেকশন বক্স। সিলেকশন বক্স তখনই থাকবে যখন আপনি মডিফাই কমান্ডে ঢুকবেন, অবজেক্ট সিলেক্ট করতে হবে, তাই না? তবে যখন আমি এই যে কোনো কমান্ডে ঢুকতেছি মডিফাই এর, এখন কি আছে, পিক বক্সটা আছে। ঠিক আছে, এখন কি নাই, ক্রস হেয়ার নাই। তো এটা কেন বড় করতে হবে আমি একটু দেখাই আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। সাপোজ আমার পিক বক্সটা এখন এই যে ছোট, তাহলে আমি যখন কাউকে সিলেক্ট করতে যাবো আমার এই যে অনেক কাছে আসতে হচ্ছে, তারপর আমি সিলেক্ট করতে পারতেছি, তাই না?
তাহলে আমার পিক বক্সটা যদি একটু বড় হইতো তাহলে আমি একটু দূর থেকে কি তাকে সিলেক্ট করতে পারতাম। আমার পিক বক্সটা তাহলে বড় করা দরকার, ওপি লিখে এন্টার করলাম। তাহলে এই ক্রসহেডটা বললাম কি, ক্রসহেডটা তেমন বেশি প্রফেশনাল ইফেক্ট নাই, কিন্তু আপনার পিক বক্সটা বড় করার ইফেক্ট আছে। সেই পিক বক্সটা বড় করতে হলে আপনাকে আসতে হবে এই অপশনসের সিলেকশনে। সিলেকশনে আসেন সবাই, আসেন। সিলেকশনের মধ্যে এই যে পিক বক্স সাইজ, এটা নরমালি এতটুকুতে আছে, মানে এই বারটা দিয়ে আমরা বড় ছোট করতে পারি। এখন এটা কি বেশি বড় করে দিবেন? না, এটাকে একদম বেশি বড় করবেন না। কেন? কারণ আপনি যখন ছোট ছোট কাজ করবেন, এটা বেশি বড় হলে একটা অবজেক্ট সিলেক্ট করতে গিয়ে অন্য অবজেক্ট সিলেক্ট করে ফেলতে পারে। ঠিক আছে, সেজন্য একটু আমরা মাঝারি সাইজের একটু বড় করতে পারি। ঠিক আছে, এটা একটা প্রিভিউ এখানে দেখাচ্ছে। তো এটা এমন না যে একদম অনেক বড় করে দিবেন, অনেক বড় করলে কি হবে, আপনার আবার অসুবিধা পড়বেন সুবিধার থেকে। সেজন্য আমি একটু মোটামুটি একটু বড় করলাম। ওকে, এরপরে অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। দেখেন এখন আমার একটু বক্সটা বড় হয়েছে, তাই না? আমি যে একটু দূর থেকে আমার সিলেকশনটা একটু কি হচ্ছে, ইজি হচ্ছে, তাই না? এখন আমি ওই যে বললাম বেশি বড় হলে কাছাকাছি একটাকে সিলেক্ট করতে গিয়ে সে অন্যটাকে সিলেক্ট করে ফেলবে। ঠিক আছে, যেমন এখানে আমি যদি এইভাবে থাকে, এখন কাকে সিলেক্ট করবে? এখানে একটা লাইন আছে, আবার একটা টেক্সট আছে, তাই না? তাহলে সে আমি চাচ্ছি টেক্সটটাকে সিলেক্ট করতে, হয়তো ক্লিক করলে সে ওই যে লাইনটাকে সিলেক্ট করতে ফেলতে পারে, তাই না? সেজন্য পিক বক্সটা বেশি বড় করা যাবে, যেমন আমি একটু মিডিয়াম সাইজের রাখছি আর কি। ঠিক আছে, যদি কোনো কারণে এরকম পিক বক্স ছোট থাকে, তাহলে আপনি কোথায় যেতে হবে? পিক বক্সকে বড় করার জন্য ওপি লিখে এন্টার করবেন, এরপরে সিলেকশন আসবেন, এরপরে পিক বক্সটা একটু বড় করে দিবেন। ক্লিয়ার? এটা একটা অপশন। আরেকটা অপশন এখান থেকে গুরুত্বপূর্ণ জিনিস, সেভ করার ক্ষেত্রে আমরা যখন কোন একটা ফাইল কাজ করি, অবশ্যই আপনাকে এটা কি করতে হবে? সেভ করতে হবে, তাই না? আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি। কন্ট্রোল এস কিসের শর্টকাট? সেভ এর শর্টকাট, তাই না? এটা এরকম অনেক অপশন আছে এখানে সেভ করার জন্য। দেখেন, যখন আপনি ফাইল সেভ করবেন তখন এখানে নিচে ফাইলস অফ টাইপ কত আসছে আমার এখানে? 2018 অটোক্যাড 2018 আসছে। তাহলে এটা দিয়ে কি বুঝেন? আমি কাজ করতেছি কততে? অটোক্যাড 22, কিন্তু এখানে লেখা আছে অটোক্যাড 18। এটা কেন গুরুত্বপূর্ণ? সাপোজ আপনি কাজ করতেছেন 22, এমন ফাইলটা সেভ হচ্ছে 18 কম্প্যাটিবিলিটি হয়ে। এবার আপনি এই ফাইলটা অন্য কাউকে পাঠাইছেন বা অন্য কোথাও কাজ করতে নিয়ে গেছেন, একই ফাইল, ওখানে আছে অটোক্যাড 16 বা অটোক্যাড 15 অথবা অটোক্যাড 7, অথবা আপনি ফাইলটা কাউকে ইমেইলে পাঠাইছেন, তার কাছে আছে কত? অটোক্যাড 7। অনেকে এখনো 7 ইউজ করে, তাই না? বা অন্য ভার্সন 18 এর নিচের কোন ভার্সন সে ইউজ করতেছে, তাহলে তার ওখানে ওই অটোক্যাড সফটওয়্যারে আপনার এই ফাইলটা কি হবে না? ওপেন হবে না। কেন? কারণ সে 18 এর নিচের কোন ভার্সনে ওপেন হওয়ার জন্য কম্প্যাটিবিলিটি আপনি সেভ করেন নাই। এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। অনেক সময় হয় আমরা ফাইল পাঠাই দিই, পরে দেখলাম যে ওর কাছে কত আছে? অটোক্যাড 7, অথবা আপনি নিয়ে গেছেন, আপনার কাছে ওখানে গিয়ে দেখতেছেন যে 15, তা আপনি আর কাজ করতে পারবেন না। সেজন্য সেভ এর ব্যাপারটা গুরুত্বপূর্ণ, যে আপনি এটাকে এমন ভাবে সেভ করবেন যাতে সকল ভার্সনে কি হয়? ওপেন হয়, রান হয়। ক্লিয়ার? তাহলে সেটার জন্য কি করবেন? দেখেন, এটা হচ্ছে আমি যে কন্ট্রোল এস দিয়ে এখানে যদি করে দিই যে ফাইল টাইপ, এখানে আসলে দেখবেন এখানে অপশন আছে। বাংলাদেশে বা এখন 7 এর নিচে আর কেউ ইউজ করে না, অটোক্যাড 7 এর নিচে ইউজ করে না। এখনো ম্যাক্সিমাম মানুষ অটোক্যাড 7 ইউজ করে। অনেকে বলে অটোক্যাড 7টা সহজ। অ্যাকচুয়ালি যত আপডেট ভার্সন আসবে আপনাকে আপডেট হইতে হবে, আপডেট যত হবেন তত সহজ হবে। ঠিক আছে, তো এইটাতে আপনি যদি দেন, সাপোজ আমি এখানে দিয়ে দিলাম অটোক্যাড এই যে 7, কি দিছে সেভ করার সময়? অটোক্যাড 7 LT 2007 drawing.dwg। ঠিক আছে, এটা আমি দিয়ে দিলাম। এরপর যদি আমি সেভ করি, তখন কত ভার্সনে সেভ হবে? 7 এর কম্প্যাটিবিলিটি হবে, তার মানে 7 থেকে শুরু করে উপরে সকল ভার্সনে কি হবে? রান হবে। ওকে, তাহলে এখন প্রত্যেকবার কি আমি কন্ট্রোল এস দিয়ে ওটা চেঞ্জ করব না। যদি আপনি কি করে দেন, প্রথমে একবারে ঢুকে ওপি লিখে এন্টার করার পর ঢুকে এই যে ওপেন এন্ড সেভ এ এসে, ওই যে আমরা অপশন সেভ আছে এখন ওপেন এন্ড সেভ এর এখানে এই যে সেভ ফাইল সেভ এস কত আছে? এখানে ডিফল্ট অবস্থায় 18 আছে, 2018টা এখানে দেয়া আছে, সেজন্য ওখানে কিন্তু 2018 আসতেছিল। ঠিক আছে, তো আমি এখানে কি করে দেব? এখানে চেঞ্জ করে দিব, একবার চেঞ্জ করব শুধুমাত্র। প্রথমে সেটিংসে যে অটোক্যাড 2007 LT 2007.dwg, অবশ্যই কি .dwg হচ্ছে অটোক্যাডের এক্সটেনশন ফাইল। ঠিক আছে, এলটি মানে হচ্ছে লাইট ভার্সন আর কি। আমাদের বিভিন্ন ফেসবুকের ভার্সন থাকে না, লাইট ভার্সন, এই ভার্সন, এখানেও কি এটা লাইট ভার্সন হিসেবে দেখাচ্ছে আর কি। তাহলে মনে রাখবেন কোনটা সিলেক্ট করে দিবেন? অটোক্যাড
2007 LT 2007 drawing.dwg এটা ঠিক আছে। ইন কেস যদি আপনি 7 এর কম্প্যাটিবিলিটি করে সেভ করতে চান, ওকে, তাহলে আমি এটা করে দিলাম। এরপরে অ্যাপ্লাই দিলে এটা পরবর্তী আমি যদি অ্যাপ্লাই দিই ওকে দিলাম। এখন যদি আমি কন্ট্রোল এস দিই দেন অটোমেটিক এখানে কত আসছে, তা আপনার বারবার এটা ভুল হবে না কি, ঠিক আছে, নামটা আপনার বারবার চেঞ্জ করতে হবে না, মানে এই যে ফাইল টাইপটা চেঞ্জ করতে হবে না। বুঝতে পারছি তো নাকি? হ্যাঁ, আচ্ছা আমি একটু সেভ করে দেখাই। এখানে আরেকটা জিনিস অপশন কাজ করতে পারে, এটা হয়তো আপনাদের পরবর্তীতে জানাবে কি আমার জানা নাই, সেটা হচ্ছে যে ওপেন এন্ড সেভ এর মধ্যে এখানে একটা অপশনে টিক চিহ্ন দেয়া আছে, দেখছেন, ক্রিয়েট ব্যাকআপ কপি উইথ ইচ সেভ। তার মানে আমরা যখন সেভ করব তখন একটা ফাইল কি হয়, জেনারেট সেভ হয়। তো এইটাতে ঠিক দেওয়া থাকলে দুইটা ফাইল কি হবে, দুইটা ফাইল ক্রিয়েট হবে। আমি একটু এটাতে টিক চিহ্ন দেওয়া আছে অবশ্যই, তাই না? অ্যাপ্লাই ওকে দিলাম, আমি একটু সেভ করি, ঠিক আছে, কন্ট্রোল এস দিলাম আমি দেখানোর সুবিধার্থে, যাতে পরবর্তীতে আপনারা এটা বুঝতে পারেন। আমি অন্য কোনো একটা লোকেশন আমি সেভ করি, ঠিক আছে, সাপোজ এখানে সেভ করলাম, ড্রয়িং 1 নামে না দিয়ে আমি অ্যাডই দিলাম, ওকে। দেন আমি এই যে এটাতে ফোল্ডারে এটা আমার নামের ফোল্ডার আছে আর কি, এখানে আমি অ্যাডি নামের একটা ফাইল সেভ করলাম, ওকে। দেন এই যে আমার ফাইল নামটা চেঞ্জ হয়ে গেছে, ওকে, চেঞ্জ হইলো। আমি যদি এখন ক্যান্সেল করি, আমি একটু ক্যান্সেল করে দেখাই যে আমার ওখানে কি কি ঘটনা ঘটছে আর কি। আমি এখন এখানে রিসেন্টটা শো করতেছে আমার রিসেন্ট ফাইলটা, তাই না? অথবা আমরা ওপেন এখান থেকে গিয়ে ওপেন করতে পারবো, যে আমার এখানে ওপেন দেখাচ্ছে। তাহলে এখানে তো ফাইল এখনো কয়টা দেখাচ্ছে, একটাই দেখাচ্ছে অ্যাডি নামের। আমি বলছি কয়টা ফাইল হওয়ার কথা, দুইটা, একটা হচ্ছে অটোক্যাড ফাইল .dwg আর একটা হচ্ছে ব্যাকআপ ফাইল। ব্যাকআপ ফাইলটা এখানে শো করতেছে না কেন, কারণ আমার নিচে ফাইলটা একটা dwg আছে সেজন্য, ঠিক আছে। তো আমরা একটু আমাদের ফোল্ডারে চলে যাই, আমার ওখানে কোনো ফোল্ডার কোনো একটা ড্রয়িং ফাইল ওপেন হয়েছে কিনা বা ক্রিয়েট হয়েছে কিনা আমরা দেখতে পারি। এখানে এখনো কি হয় নাই, আমার এই ফাইলটা এখনো আসে নাই, ব্যাকআপে এখনো আসে নাই আর কি, যেহেতু আমরা এখনো বের হই নাই, ঠিক আছে। আমরা কিছুক্ষণ কাজ করে আমি লাস্টের দিকে এটা দেখাবো যে আমার একটা ব্যাকআপ ফাইল ওখানে ক্রিয়েট হবে, ঠিক আছে। আমি যেহেতু একবার সেভ করছি, এখনো কোনো কাজ করি নাই, তাই না? বলছে কি ইচ সেভ, যখন আমি সেভ করবো সাথে সাথে ওখানে কি হতে থাকবে, ব্যাকআপ ফাইল ক্রিয়েট হবে এবং ওই ব্যাকআপ ফাইলেও সেটা জমা হতে থাকবে, ঠিক আছে। আমরা কিছুক্ষণ কাজ করি, তাহলে এই যে আমার ফাইলটাতে এখন কাজ করতেছে। এই যে নিচের লাইন, নিচের এটাকে কি বলে, এটা হচ্ছে অটোক্যাডে কিন্তু দুইটা ইনপুট মেথড, একটা হচ্ছে কমান্ড লাইন আর একটা হচ্ছে ডাইনামিক ইনপুট। এটা কি জিনিস আমি দুইটার মধ্যে পার্থক্য বুঝাই একটু আগে। দেন আমি লাইন কমান্ডে ঢুকলাম, লাইন কমান্ডে ঢোকার পর আমরা যদি খেয়াল করেন একই লেখা দুই জায়গায় আছে, কমান্ড লাইনেও আছে এখানেও আছে, তাই না, মাউসের সাথেও আছে। তো অনেক সময় এরকম হতে পারে যে আপনি কাজ করতে গিয়ে হয়তো, আমি আজকে এই প্রবলেমটাতে একজন দেখছিলাম, এটা দেখাতে গিয়ে সে টাইপ করতেছে, কোনো কিছুই টাইপ হচ্ছে না। কেন হচ্ছে না, কারণ সে দুটাই অফ করে দিছে, এই যে ক্যান্সেলে ক্লিক করে অফ করে দিছে, তার ডাইনামিক ইনপুট মোডটাও কি করে দিছে, অফ করে দিছে। তাহলে দুইটাই যদি অফ হয়ে যায়, অটোক্যাডে কোনো ইনপুট দেওয়ার কোনো অপশন নাই, আপনি হাজার টাইপ করলেও কিছু কি এখানে আসবে না, ঠিক আছে। তাহলে এই দুইটার মধ্যে প্রথম আমি কমান্ড লাইনটা সাপোজ এখানে ক্লিক করে কোনো কারণে চলে যেতে পারে, তাই না, চলে যেতে পারে। অথবা বলছিলাম এই কমান্ড লাইনের একটা শর্টকাট আছে, অনেকগুলা শর্টকাটের মধ্যে একটা শর্টকাট হচ্ছে আমাদের কিবোর্ডের কন্ট্রোল আছে না সিটিআর এর, এটা +9, 9 চাপছি, এই যে কন্ট্রোল +9 চাপছি, আমার কমান্ড লাইন কি হচ্ছে, ব্যাক আসছে। কন্ট্রোল +9 চাপছি, কি হয়ে গেছে, চলে এসে। এরকম হতে পারে অনেক সময় আপনার কমান্ড লাইনটা চলে যেতে পারে, অথবা আপনি কমান্ড লাইন টাইপও করতে পারেন, যে কমান্ড। দেন আমার এখন কমান্ড লাইন আছে, আমার কমান্ড লাইন আছে কিনা, নাই, তারপর টাইপ হচ্ছে। কেন টাইপ হচ্ছে, কারণ আমার ডাইনামিক ইনপুট মোড অন আছে। মানে কমান্ড লাইন আর ডাইনামিক ইনপুট দুইটা ইনপুট মোড, আমার কমান্ড লাইন না থাকলে আমরা ডাইনামিক ইনপুট মোডে কাজ করতে পারি, এটা হচ্ছে ডাইনামিক ইনপুট মোড, ঠিক আছে। কমান্ড লাইনের হচ্ছে লেখা, তাহলে দুইটা অপশন, একটা হচ্ছে আমার কমান্ড লাইন চলে গেছে, তারপর আমি কি করতে পারতেছি, ডাইনামিক ইনপুটে কাজ করতে পারি। কিন্তু অটোক্যাডের সকল কাজ আপনি ডাইনামিক ইনপুট মোড দিয়ে করতে পারবেন না, কিছু কিছু কাজ আপনাকে কোথায় আসতে হয়, কমান্ড লাইন আসতে হয়, সেজন্য কমান্ড লাইন লাগবে আর কি। এখানেও যদি আপনি টাইপ করেন যে কমান্ড লাইন, দেখেন যদি মনে, এটা অবশ্যই মনে থাকার কথা, সাপোজ অনেক সময় ভুলে গেছি কন্ট্রোল +9 মনে নাই, তাই না, হতে পারে না, কন্ট্রোল +9 যেটা শর্টকাট এটাই মনে নাই, তাহলে কি এটা ব্যাক করার জন্য কি করবেন, টাইপ করবেন কমান্ড লাইন, এই যে COMM, তাহলে কমান্ড লাইন, এই যে কমান্ড লাইনে ক্লিক করলে সে কমান্ড লাইন আসবে আর কি, ঠিক আছে। এটাতে ক্লিক করে আপনি উপরে নিচে তাকে বড় ছোট করতে পারেন, এটাকে এই যে আমি ছোট বড় করতে পারতেছি, এক এক জায়গায় নিতে পারতেছি, ঠিক আছে। তো এরকম যদি হয় যে এটাও নাই, আবার আপনার ডাইনামিক ইনপুট মোডের কোনো কথা বলছে আগের ক্লাসে,
বলেন। আচ্ছা আমরা এটা একটু দেখি। ডাইনামিক ইনপুট মোড কিন্তু দেখেন আমি টাইপ করতেছি, টাইপ হচ্ছে। ডিফল্ট অবস্থায় অটোক্যাডের ডাইনামিক ইনপুট মোডটা অন থাকে, অলওয়েজ অন থাকে, ঠিক আছে। এটার একটা শর্টকাট আছে। তো কোনো কারণে শর্টকাটে যদি ওটা অফ হয়ে যায়, ওই যে যেটা আপনি সকালে প্রবলেমের কথা বলছেন, দেন সেটা কোথায় থাকে? মেইনলি আমরা এই যে নিচে কিছু অপশন দেখতেছি, আছে না সবার এখানে নিচে টগল কি আছে না? অটোক্যাডে কাজ করার জন্য এই টগল কি গুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে, নিচের গুলা। তো এর মধ্যে অনেকগুলা ব্লু হয়ে আছে, অনেকগুলো ব্ল্যাক হয়ে আছে, অনেকগুলো এখানে নাই, অনেকগুলো আছে। তো এই যে এই অপশন গুলো আমরা প্রত্যেকে আনি। এই একদম লাস্টে এক কোনায় একটা থ্রি লাইন আছে না, থ্রি, এটাকে কাস্টমাইজেশন থ্রি লাইন বলি আর কি আমরা। এটাতে ক্লিক করে রাখতে হবে। কাস্টমাইজেশন লাইনে ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশনে কি দেয়া আছে, ঠিক দেয়া আছে। তাহলে যেগুলো ঠিক দেয়া আছে সেগুলো এখানে শো করতেছে, ভিজিবল, ঠিক আছে। যেগুলো শো করতেছে না এগুলা ভিজিবল না। তো এর মধ্যে এই যে ডাইনামিক ইনপুট মোড লেখাটাতে কি দেয়া নাই, ঠিক দেয়া নাই, তাই না? তার মানে কি এটা এখানে নাই, এই যে নিচে টগল কিতে শো করতেছে না। আমি যদি এটাতে ক্লিক করেন, ডাইনামিক ইনপুট মোডে ক্লিক করলে এই যে ঠিক চিহ্ন আসছে সেটা এখানে আসছে। এই যে এটা হচ্ছে ডাইনামিক ইনপুট মোড, নিচে যে প্লাস সাইন দিয়ে যেটা আসছে এটা হচ্ছে ডাইনামিক ইনপুট মোড। তাহলে এখন এটা কি অন আছে না অফ আছে কিভাবে বুঝবো? এই যে যেটা যে কালার গুলো ব্লু হয়ে আছে, যে কালার গুলো ব্লু হয়ে আছে এগুলো হচ্ছে অন আছে, অ্যাক্টিভ আছে। আর যেটা যেগুলো ব্ল্যাক, আমি যদি এখন ক্লিক করি এই যে অফ হয়ে, এখন কি হয়ে গেছে, অফ হয়ে গেছে। ডাইনামিক ইনপুট মোড এখন অফ। ওকে, এখন যদি আমি টাইপ করি, টাইপ হচ্ছে, এটা কিন্তু অন্য জিনিস। আমার নিচে যেটা টাইপ হচ্ছে এটা অন্য সফটওয়্যারের, যেটা হচ্ছে আমার এই যে এটা এটার জন্য আসতেছে, ঠিক আছে, এটার জন্য আসতেছে। আমি এটা অফ করে দিলাম। এখন কিন্তু অটোক্যাডে কি টাইপটা কিন্তু অটোক্যাডের টাইপ না, এই জিনিসটা আমার কিসের, সফটওয়্যারের টাইপ। তো এখানে অটোক্যাডের যে আমার কমান্ডের মতো আসতেছিল, এখন আসতেছে না কেন? আমার কমান্ড লাইনও নাই, ডাইনামিক ইনপুট মোডও নাই, তাই না? তাহলে আপনার কমান্ড লাইন নাই, ডাইনামিক ইনপুট মোড নাই, তাহলে অবশ্যই আপনাকে প্রথমে কি করতে হবে, ডাইনামিক ইনপুট মোড এখানে অন করতে হবে। ওকে, এই ডাইনামিক ইনপুট মোড। তারপর এখন যদি আমি টাইপ করি, এই যে লেখা আসতেছে এখানে, ঠিক আছে, এই যে আমার এখানে আসতেছে, এই এটা না, এই যে উপরে এখানে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার যে কমান্ড, আমি যদি সিও এম এই যে কমান্ড লাইনে ক্লিক করি, কমান্ড লাইনও ব্যাক করবে আমার। তাহলে আমার এই দুইটা, আমরা ম্যাক্সিমাম কাজ কিন্তু ডাইনামিক ইনপুট মোড দিয়ে করে ফেলতে পারি। তো ডাইনামিক ইনপুট মোডটা কি? ডাইনামিক ইনপুট মোড হচ্ছে আপনি যেখানে থাকেন না কেন আপনার কমান্ডটা কার সাথে সাথে থাকবে, মাউসের সাথে সাথে থাকবে। যদি কোনো কমান্ডে ঢোকার পর দেখেন যে আপনার এই যে এখানে আসতেছে না, মাউসের সাথে আসতেছে না, তাহলে কি বুঝবেন আপনার ডাইনামিক ইনপুট মোডটা কি হয়ে আছে, অফ হয়ে আছে, ঠিক আছে। আমি যদি এটা অফ করে দিলাম, এখন এই যে ডাইনামিক ইনপুট মোড অফ করে দিছি, এখন সার্কেল কমান্ডে ঢুকলাম, দেন আমার এখানে মাউসের সাথে কিছু লেখা আসছে, আমার কমান্ডে ঢুকছি কিনা, কমান্ডে ঢুকছি না। কেমনে বুঝবো কমান্ডে ঢুকছি কিনা? উপরে যদি খেয়াল করে দেখেন এই যে সার্কেল, স্পেসিফাই, সেন্টার পয়েন্ট, তার মানে আমি কমান্ডে ঢুকছি কিন্তু কমান্ডের অপশনগুলো কোথায় শো করতেছে না, মাউসের সাথে শো করতেছে না। কেন? ডাইনামিক ইনপুট মোড অফ আছে। এই ডাইনামিক ইনপুট মোড অন করলে দেখবেন আমার এই যে লেখাটা আসছে, ঠিক আছে। এই হচ্ছে ডাইনামিক ইনপুট মোডের কথা। এখানে আপনারা যখন কাজ করবেন এই যে লাইনগুলো দেখা যাচ্ছে, গ্রিড লাইনগুলো আপনার কাজে আসবে না, ঠিক আছে। আর হয়তো আপনারা গ্রিড লাইন নিয়ে কাজ করবেনও না। তো গ্রিডটা অফ করার জন্য অপশন আছে এখানে দেখেন, এই যে এটা হচ্ছে গ্রিড মোড অফ। এটা শর্টকাট F7 যে ফাংশন, এটা ক্লিক করলে অফ হয়ে যায়, ঠিক আছে। এটা এই যে অন হচ্ছে, অফ হচ্ছে, অন হচ্ছে, অফ হচ্ছে, ঠিক আছে। এই যে গ্রিড, তো এই গ্রিডটা যদি আপনি এখানে যদি না থাকে তাহলে কোথায় পাবেন, থ্রি কাস্টমাইজেশন টগল কিতে যা যা অ্যাক্সেস করা দরকার সব আপনি কাস্টমাইজেশন থ্রি লাইনে পাবেন। দেখেন এই যে গ্রিডটা আমার অ্যাক্টিভ আছে, ঠিক আছে, গ্রিডটা অ্যাক্টিভ, স্ন্যাপ মোডটা অ্যাক্টিভ আছে আর কি। অ্যাক্টিভ বলতে এখানে আছে আর কি, এটা অন আছে কি অফ আছে এটা নির্ভর করবে এখানে কিভাবে আছে, তাই না? তো এই সব জিনিসগুলা আপনাদের খুব পরবর্তীতে হয়তো বিভিন্ন কাজের পার্সপেক্টিভ এগুলো দেখাবে কোনটা কি লাগবে না লাগবে, কখন লাগবে। তো আমরা ডাইনামিক ইনপুট মোডটা আমি একটু দেখাই গেলাম যে ডাইনামিক ইনপুট মোড কোনো কারণে যদি অফ হয়ে যায়, যদি না থাকে, যাতে প্রবলেমে না পড়েন, যে এটা এখান থেকে আপনি আনতে পারেন। ডাইনামিক ইনপুট মোডের শর্টকাটও মনে রাখার দরকার, আপনি টগল কিট এটা সবসময় থাকলে বুঝতে পারবেন যে এখানে অন আছে কি অফ আছে, তাই না? বা গ্রিড অফ করে কাজ করতে হবে। এই স্ন্যাপ মোডে কিন্তু কাজ আছে, আমি এদিকে যাচ্ছি না, টাইম বেশি, ওদিকে বেশি ইয়া হয়ে যাবে। কিছু জিনিস আপনার এখানে এই ইন্টারফেসের মধ্যে আর তেমন কিছু আপনাদের এই জিনিসগুলো হয়তো আপনার চুরির কাজে লাগবে না আর কি। এটা আমি একটু দেখাই দিই। অনেক সময় এই জিনিসগুলো থাকলে অনেক সময় আপনারা প্রবলেমে পড়তে পারেন। কি প্রবলেম? আমি এখন কোন পজিশন আছি, টু ডিমেনশনাল ড্রয়িং এর টপ, আমি টপ ভিউ থেকে দেখতেছি। দেখেন এখানে কি আছে, এই যে ভিউ কিউবের টপ লেখা আছে, ঠিক আছে। টপ লেখা থাকলে আপনি বুঝতে পারবেন এই যে এখানে টপ লেখা আছে, তাই না? মানে আমরা টপ ভিউ থেকে আছে, টপে আছে। তো কোনো কারণে এই ভিউ কিউবটা থাকলে অনেক সময় আপনি টু ডিমেনশনাল কাজ করতে গিয়ে প্রবলেমে পড়তে পারেন। এই ভিউ কিউবে
কোনো কারণে এরকম করে ক্লিক করে গেছে, ঠিক আছে, কোনো কারণে ক্লিক করে এটা ঘুরে গেছে, দেন আমার এখন কি হয়ে গেছে, আমার 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 মাউস পয়েন্টার আর এই যে ইসিএস টা একটু চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখন আপনি যদি আগের মতো আর এই যে টপে থেকে যে কাজটা করতে পারতেন, এখানে কি ওইভাবে আর করা যাবে না। তাহলে এই যে ভিউ কিউবটা আপনার প্রথম দিকে হয়তো প্রবলেম করতে পারে, যেটাকে অ্যাক্সেস কিভাবে করবেন। তো এই যে এখান থেকে না করে আপনি কি করবেন, খেয়াল করবেন বাম পাশে এখানে এখন কি হয়ে গেছে, আমার কাস্টম ভিউতে চলে গেছে, তাই না? ইন কেস যদি এরকম হয়ে যায়, আপনার মাউস পয়েন্টার এরকম হয়ে গেছে বা এরকম আপনার ইয়াটা ঘুরে গেছে, দেখেন আমার গ্রিড গুলো এখন কি হয়ে গেছে, এখানে কয়টা চলে আসছে, এক্স ওয়াই জেড, থ্রি ডিমেনশনাল চলে আসছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে কি করবেন, আপনি টপে থাকার জন্য এখান থেকে হয়তো আপনার প্রবলেম হইতে হবে, সেজন্য আমি বলছি এই যে কাস্টম ভিউ, এটার উপর ক্লিক করবেন। এখানে কিন্তু ভিউ গুলো আছে, দেখেন এই যে টপে ক্লিক করলে টপে চলে আসবে, যে আমার আবার টপে চলে আসছে, ফুল একদম ফুল টপ ভিউতে চলে আসছে আর কি। এখানে আমরা আইসোমেট্রিক কাজ করার সময় এই যে আইসোমেট্রিক ভিউতে যাই, আইসোমেট্রিক ভিউতে কাজ করি আর কি। তো এখানে আপনাকে কি থাকতে হবে, কোন ভিউতে থাকবেন সেটা আপনি এখান থেকে অ্যাক্সেস করবেন, এখান থেকে হয়তো আপনার প্রবলেম হইতে পারে আর কি। তো এই যে এখান থেকে আমি টপ করে দিলাম, এবার তাহলে কি আমরা টু ডিমেনশনাল সময় সবসময় কি টপ থেকেই করি আর কি, ঠিক আছে? খেয়াল রাখবেন যে এখানে অনেক সময় এখানে টপ লেখা আছে, কিন্তু তারপরেও আপনার এখানে কাছে আমার এখন বোঝা যাচ্ছে মোটামুটি, এই যে আমার মাউস পয়েন্টারটা দেখলে একটু বোঝা যাচ্ছে, তাই না? কিন্তু আপনি কাজ করতেছেন, এই জিনিসটা যদি না জানেন, কোনো কারণে দিকে ঘুরে গেছে, তাহলে আপনার কাজ করতে কি হবে, আপনি যদি এখানে কোন একটা সার্কেল ড্র করেন, যে সার্কেল ড্র হচ্ছে সবকিছু হচ্ছে, কিন্তু এটা পারফেক্টলি কি হবে না, আপনার সাইজ গুলো দেখেন আমার এটা একটু আঁকা বাঁকা দেখা আছে, তাই না? পারফেক্টলি আপনি সবকিছু সেট হবে না। তো এই যে এখানে কিন্তু বোঝা যাচ্ছে এটা, যে আমার এটা ঘুরছে, এটা বোঝা যাচ্ছে। হয়তো মাউস পয়েন্টারটা আপনি যদি না বুঝেন, তাহলে কি এই প্রবলেমটা হতে পারে আর কি। তাহলে তখন খেয়াল করবেন, এরকম মাউস যদি এরকম হয়ে যায়, আগে যেরকম ছিল এখন কালারটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? অথবা আপনার ইউসেজটা এক্স ওয়াই জেড চলে আসছে, অথবা এখানে কি লেখা চলে আসছে, তাহলে আপনি বুঝবেন আপনার আপনার ওয়ার্ক স্পেসটা কি হয়ে গেছে, একটু রোটেট করে গেছে। তাহলে আপনি এখানে ক্লিক করে কি করে দিবেন, টপ করে দিবেন। এখন কিন্তু পারফেক্ট হয়ে গেছে, তাই না? আমি যে সার্কেল যে আঁকছি পারফেক্টলি দেখা যাচ্ছে। ওকে, এটা একটা অনেক সময় প্রবলেম হতে পারে আর কি। এখন এই জিনিসগুলো চাইলে আপনি অফ করে দিতে পারেন, মানে এখানে নাও রাখতে পারেন, মানে এখান থেকে কি করে দিব, আমি স্ক্রিন থেকে গায়েব করে দিব আর কি। সেটার জন্য কয়েকটা পদ্ধতি আছে, এর মধ্যে প্রথম পদ্ধতি আমরা যাই হচ্ছে ভি অপশনে। সবাই ভি অপশনে এসে দেখবেন এখানে এই যে ভিউ কিউব আর নেভিগেশন বার বলে, এগুলো অফ করে দিতে পারেন। এই যে আমার এখান থেকে চলে গেছে, তাহলে হয়তো আপনার প্রথম দিকে টু ডিমেনশনাল কাজ করতে, এগুলো টু ডিমেনশনাল কাজের জন্য লাগবে না, প্রবলেম ক্রিয়েট করবে, আপনার সুবিধার থেকে কি প্রবলেম ক্রিয়েট করবে বেশি, সেজন্য আপনি এগুলো কি করে দিতে পারেন, নেভিগেশন বার আর ভি কিউবটা অফ করে দিতে পারেন। ওকে, নেক্সট যেটা এখান থেকে আরেকটা জিনিস দেখে যেতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে স্টার্ট এডি এরকম কয়েকটা, আবার যদি প্লাস সাইনে ক্লিক করে আরেকটা নতুন ফাইল ওপেন হয়েছে, তাই না? কয়টা ফাইল আছে, দুইটা ফাইল ওপেন হয়েছে এখানে আছে। তাই এটা অনেক সময় এই জিনিসটা না থাকতে পারে। কখন থাকবে না, যদি এটা আপনার ফাইল ট্যাবটা অফ হয়ে থাকে, যে ফাইল ট্যাব এখন দেখা যাচ্ছে, এখন আমার ফাইলটা যে স্টার্ট 1 2 এগুলো নাই, তাই না? কেন আমার ফাইল ট্যাবটা চলে গেছে। তাহলে বুঝবেন, যদি এরকম উপরের দিকে এরকম কয়েকটা ড্রয়িং ওপেন করছেন কিন্তু এখানে উপরে অপশনগুলো নাই, তাহলে আপনার কোথায় আসতে হবে, এই যে ভিউতে আসতে হবে, ফাইল ট্যাবটা ওপেন করতে হবে, ঠিক আছে? তাহলে এগুলো শো করবে। এতটুকু জানলে আপাতত এখানকার জন্য ওকে। তো এই যে ভিউ কিউব, এটা আপনি চাইলে এখান থেকে অফ করতে পারেন। এই যে এখানে টপের পাশে যে মাইনাস সাইন আছে একটা, এই মাইনাস সাইনের এখানেও ক্লিক করলে আপনি নেবে, এই যে ভিউ কিউব আমার এখানে অন আছে, এটা এখান থেকে অফ করতে পারে। এই যে মাইনাস সাইন যেটা লেখা আছে, অন অফ করতে পারে ওখান থেকে, ভিউতে না গিয়েও আর কি। ওকে, এতটুকু বুঝছেন সবাই? অটোক্যাডে অনেক ধরনের পাঁচ ধরনের ইউনিট আছে, ঠিক আছে? তো আমরা কোন ইউনিটে কাজ করব সেটা আমাকে এখানে ডিফাইন করতে হবে। সাপোজ আপনি আপনি কাজ করতেছেন ফিট ইঞ্চিতে, তাহলে আপনাকে কোন ইউনিট রাখতে হবে। আপনি কাজ করতেছেন মিলিমিটার সেন্টিমিটার মিটারে, তখন আপনাকে কোন ইউনিটে থাকতে হবে। আমি একটু ডিটেলসে বলি আর কি, আজকে যেহেতু আপনাদের বেশি কিছু আমি করাবো না, আমি এটা নিয়ে একটু আলোচনা করি। সবাই ইউএন লিখে এন্টার করেন। ইউএন হচ্ছে ইউনিটের শর্টকাট। আচ্ছা, ইউএন লেখে এন্টার করার পর দেখেন এই যে লেন্থ, এখানে এখানে কয়টা অপশন আছে, 5টা, ঠিক আছে? 5টা অপশন মধ্যে 5টা কখন কোন ইউনিটটা আমরা সেট করব। সাপোজ কেউ কাজ করতে চাচ্ছেন ফিট এবং ইঞ্চিতে। ফিট এবং ইঞ্চি বলতে কি বোঝায়, সাপোজ আমরা ফিট ইঞ্চি মানে ওই যে বললাম 12 ইঞ্চিতে কয় ফিট হয়, 1 ফিট, তাই না? তার মানে 12 ইঞ্চি দিলে যাতে সে অটোমেটিক ফিটে কনভার্ট হয়, সেই কনভার্সনে যদি আপনি কাজ করতে চান,
তাহলে আপনার ইউনিট রাখতে হবে আইদার আর্কিটেকচার অথবা ইঞ্জিনিয়ারিং। তাহলে অটোক্যাডের মধ্যে ড্রয়িং লেন্থের মধ্যে ইউনিট ফিট এবং ইঞ্চিতে কাজ করতে, মানে ফিট ইঞ্চি বলতে কি ইঞ্চি 12 বেশি যখন ইঞ্চি হবে তখন সে কি করবে, ফিটে কনভার্সনে যাবে। সেই সেই একক মধ্যে আর্কিটেকচার এবং ইঞ্জিনিয়ারিং হচ্ছে ফিট ইঞ্চির কাজ করে। এখন ডেসিমাল এবং ফ্র্যাকশনাল, দেখেন এখানে আমি যদি একটু দেখাই, মাউসটা যদি এখানে আনি, ডেসিমালে কিছু লেখা আসার কথা আসে, লেখাটা আমি একটু পড়ে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে লেখা ড্রয়িং ইউনিটের ব্যাপারে কথা বলছে, দেখেন সেট দ্য কারেন্ট ফরম্যাট ফর ইউনিটস অফ মেজার, দ্য ভ্যালুস ইনক্লুড আর্কিটেকচার, পাঁচটার নাম বলছে। The engineering and architectural formats produce feet and inches display, and assume that each drawing unit represent 1 inch. তার মানে এটা কি মিন করে, এটা মিন করতেছে ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারটা কোন ইউনিট প্রেফার করবে, ফিট এবং ইঞ্চি। এবং এখানে আমি যদি বলি 1 অনলি 1, তাহলে সে কি বুঝবে, এটা 1 ইঞ্চ বুঝবে। আমি যদি অটোক্যাডকে বলি 100, তাহলে সে কি বুঝবে, 100 ইঞ্চ বুঝবে, যদি আমি কোনো ফিটের সিম্বল না দিই। ক্লিয়ার? তার মানে এই যে এটাই বলছে যে আমরা প্রত্যেকটা এক ইউনিট কি রিপ্রেজেন্ট করবে, মাউসটা নাড়ানি চলে যাচ্ছে, assume that each drawing unit represent 1 inch। তার মানে এখানে আমরা যখন যে ভ্যালুটা বলবো সেই ভ্যালুটা 1 ইঞ্চি হিসেবে সে কাউন্ট করবে। ওকে, এরপর লিখছে the other format can represent any real world unit। তার মানে কি মিন করে, অন্য যে কোনো ইউনিটে কাজ করতে হলে আপনি কি করতে পারবেন, মানে আপনি এখানে যে লেখাটা লিখছে the other format কোনগুলা, মানে ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার বাদে, ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার বাদে কারা থাকে, ডেসিমাল, ফ্র্যাকশনাল আর সায়েন্টিফিক। তাহলে এই তিনটা দিয়ে আপনি আদার যে কোনো ইউনিটে কি করতে পারবেন, কাজ করতে পারবেন। এখানে একটা কথা থাকে, সাপোজ আমি ডেসিমাল সেট করলাম, ঠিক আছে, এটা থেকে আমি ইঞ্চিতে কাজ করতে পারবো কিনা, তাই না? আমরা বলছি কি আপনি ডেসিমালের থেকেও ইঞ্চিতে কাজ করতে পারবেন, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি সে কনভার্সনে যাবে না। সাপোজ আমি বলছি 100 ইঞ্চি, তাহলে ডেসিমাল ইউনিটে সে 100টা 100 বুঝবে, এটাকে কনভার্ট করে 100 ইঞ্চিকে ফিটে নিলে কত হয়, 8 12 96, তাই না? 8 ফিট 4 ইঞ্চি বলবে না, ঠিক আছে? তার মানে আপনি কোন একটা ফিট ইঞ্চি থেকে যদি ফিট কনভার্সন ছাড়া কাজ করতে চান, শুধুমাত্র ইঞ্চিতে কাজ করতে চান, এটা আমাদের অনেক সময় আমরা ইউজ করি, তো তখন আমরা কি করতে পারি, ডেসিমালের থেকে আমরা কি কিসের কাজ করতে পারবো, ইঞ্চির কাজ করতে পারবো, ফিটের কাজ করতে পারবো। মানে আমি যদি বলি 100, তাহলে 100টা কি মিন করবে, আমি যেটা মিন করবো সেটাই তো নাকি। আমি যদি বলি 100টা হচ্ছে 100 ফিট, তাহলে অটোক্যাড কি বুঝবে, এটা 100 ফিটই। আমি যদি বলি 100টা হচ্ছে মিটার, তাহলে 100 মিটারই। 100টা বললাম, আপনি একটা ড্রয়িং কাজ করতে 100টা সেন্টিমিটার, তাহলে সে কি বুঝবে, সেন্টিমিটার বুঝবে। এখানে কোনো ডিফারেন্স নাই। কিন্তু আপনি যদি কি রাখেন, আর্কিটেকচার অথবা ইঞ্জিনিয়ারিং এ রাখেন, তাহলে সে কি করে ফেলবে, কনভার্সনে চলে যাবে। 100 ইঞ্চিকে কিসে নিয়ে আসবে, ফিট 4 ইঞ্চিতে কনভার্সন। তো ওই ধরনের কাজ আপনি যদি ফিট ইঞ্চিতে কাজ করার কথা বলেন, তখন আমরা বলি আপনি আইদার আর্কিটেকচার ইউনিট সেট করবেন অথবা কোন ইউনিট সেট করবেন, ইঞ্জিনিয়ারিং। এই দুটা যদি ফিট ইঞ্চিতে কাজ করতে চান। ওকে, আর যদি বললাম যে আপনি একটাকে ড্রয়িং করতে চান যে ফিট ইঞ্চিকে ফিটে কনভার্ট করবেন না, তাহলে কি কোন ইউনিটে কাজ করতে পারেন, আপনি অন্যগুলাতেও কাজ করতে পারবেন, ঠিক আছে? তখন সে কনভার্সনে যাবে না। ক্লিয়ার? তাহলে এখানের মধ্যে আবার পার্থক্য কি, দুইটা কেন রাখছে, আর্কিটেকচার দুইটা যদি ফিট ইঞ্চি হয় তাহলে দুইটা কেন রাখছে, তাই না? কথা থাকতে পারে। এই দুইটার পার্থক্য বোঝার জন্য আপনাকে আগে এই দুইটা জিনিস বুঝতে হবে, ডেসিমাল এবং ফ্র্যাকশনাল। ডেসিমাল বলতে আমরা কি বুঝি, ডেসিমাল মানে হচ্ছে আমরা বাংলায় বলি হচ্ছে দশমিক, তাই না? দশমিক, তার মানে ওই যে 100.25 পয়েন্ট বুঝি আর কি, তাই না? এই যে দশমিক আকারে যখন আমরা কোনো ভ্যালু দিই, এটাকে কোন একক বলি আমরা, ডেসিমাল ইউনিটে, ঠিক আছে? এখন এই ভ্যালুটাকে আমি যদি এভাবে লিখি 101/4, তাই না? এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভগ্নাংশ, বাংলা বলে আমরা ভগ্নাংশ আকারে, ইংলিশে হচ্ছে কি ফ্র্যাকশনাল, তাই না? তার মানে দুইটার মধ্যে ডেসিমাল এবং ফ্র্যাকশনাল মধ্যে পার্থক্য কি, ডেসিমালে হচ্ছে পয়েন্ট আকারে শো করবে ভ্যালু, আর ফ্র্যাকশনাল হচ্ছে কি এই যে এভাবে শো করবে, ফ্র্যাকশনাল আকারে শো করবে, ঠিক আছে? 1.5, আমি যদি বলি হাফ,
হাফ 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 হচ্ছে কিসে ফ্র্যাকশনালে, আর ডেসিমালে সেটা কিসে করবে 0.5, তাই না 0.5 শো করবে। দুটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা। ঠিক সেম পার্থক্য এখানেও। ইঞ্জিনিয়ারিং হচ্ছে ফিট ইঞ্চির মধ্যে ডেসিমাল, আর আর্কিটেকচার হচ্ছে ফ্র্যাকশনাল। আমি একটু দেখাই। ইঞ্জিনিয়ারিং সেট করলাম, এই যে ইঞ্জিনিয়ারিং সেট করার পর দেখেন এখানে প্রিসিশন দেখাচ্ছে এই যে দশমিকের পর পয়েন্ট আকারে। এখানে যদি স্যাম্পল ভ্যালু শো করেন দেখবেন 1.5000 ইঞ্চি, তার মানে এটা কোন ইয়েতে আছে ডেসিমালে আছে, মানে ফিট ইঞ্চি ডেসিমাল, তাই না, মানে দশমিক আকারে শো করবে ভ্যালু। আর আপনি যদি এখানে কি সেট করেন আর্কিটেকচার সেট করেন, দেখেন এখানে কি আকারে শো করছে এটা ফ্র্যাকশনাল 1.5, মানে এটা ব্যবহার লেখা আমি যদি ভাবে দেখি 1.5, তাই না ভগ্নাংশ আকারে। ঠিক আছে, তাহলে দুটার মধ্যে পার্থক্য হচ্ছে ওখানেও ঠিক সেম। আমি যদি এখানে ডেসিমাল বলি তাহলে ডেসিমাল মানে কি দশমিক আকারে 1.50 বা 10.5 এরকম দশমিক আকারে কাজ করতে। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে সেন্টিমিটার মিলিমিটার কিলোমিটারে কাজ করতে হলে ডেসিমালে কাজ করার কথা বলি, কিন্তু আপনি যদি ডেসিমালে না রেখে আপনি এখানে ফ্র্যাকশনাল রাখেন তাতে কোনো অসুবিধা নাই। কেন, তাও কি এটা হচ্ছে জাস্ট ওই যে ভ্যালুটা কি ভগ্নাংশ আকারে শো করতেছে। ঠিক আছে, আপনি এখানে এখন কথা আছে যে আমি এখানে ফ্র্যাকশনাল দিয়ে কি দশমিক আকারে ভ্যালু দিতে পারবো কিনা, পারবো আমরা। আমি এখানে সেট করছি কি ফ্র্যাকশনাল, তাহলে আমি যদি 100.25 লিখতে পারবো কিনা, আমরা সেটাও পারবো। ভ্যালু দেওয়ার সময় 0.25 নিবে, কিন্তু যখন আমরা ডাইমেনশন চেক করতে যাব কোথায় যে ডাইমেনশনের ব্যাপারে, তখন সেটা কি ব্যাপারটা আর থাকবে না। আমি এটা একটু দেখা যায় দেন আমার এখানে ইউনিটটা কি সেট করা আছে, হয়তো আপনাদের এই জিনিসগুলো যে আমার ডেসিমাল আসছে এখানে 0000 আছে, সমস্যা এটার ব্যাপারে আমি পরে কথাবার্তা বলছি। ওকে দিলাম, এখানে একটা আমি লাইন আঁকতেছি, দেখেন এই যে লাইন আমি 100 দিলাম আর কি, সাপোজ 100.25, ওকে এন্টার দিলাম। ঠিক আছে, এটাও আসলো। আমি আবার যদি ইউএন লিখে এন্টার করে এখানে যদি কি করে দিব ফ্র্যাকশনাল করে দিলাম, ওকে ওকে করলাম। এরপরে যদি লাইন কমান্ড আসলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে আমি দিলাম 100.25 এন্টার দিলাম। তাও কি সে লাইনটা আঁকছে তো নাকি, আমি ফ্র্যাকশনাল দিয়েও দশমিক আকারে দিতে পারছি, ডেসিমাল দিয়েও দশমিক আকারে ভ্যালুটা দিতে পারতেছি। প্রবলেমটা কোথায়, প্রবলেমটা যখন আপনি করবেন ডাইমেনশন সেটিং এ। আমি একটু এটা দেখা যায় আপনাদের এগুলো পরবর্তী ডাইমেনশনে হয়তো অনেক ক্লাস আসবে। দেন এই যে ডি লিখে আমি এন্টার করলাম, এটা হচ্ছে ডাইমেনশন সেটিং এর ব্যাপার। আমি এখানে এটাকে একটা মডিফাই করি। আমি এখানে যে প্রাইমারি ইউনিট আমার কি আছে ডেসিমালে আছে, তাই না, আমি মডিফাই না করে একটা নিউ ক্রিয়েট করি। সাপোজ এটা দিলাম ডেসিমাল, কন্টিনিউ দিলাম। এই যে প্রাইমারি ইউনিট আমি ডেসিমালে রাখলাম, টেক্সট সাইজ একটু বড় করে দিই, জাস্ট এটা বোঝার জন্য আমি দিচ্ছি। আপনারা পরবর্তীতে এগুলো নিয়ে হয়তো আরো কথাবার্তা আসবে আর কি। ঠিক আছে, ওকে দিলাম। আমি অন্য কোনো কিছু আপাতত চেঞ্জ করতেছি না। এরপর আরেকটা আমরা নিউ ক্রিয়েট করি, এটা দিচ্ছি ফ্র্যাকশনাল এফআর। দুটার মধ্যে একটু পাই যায়, এখানে আমি ডেসিমাল না দিয়ে এখন ফ্র্যাকশনাল করে দিলাম। ওকে, ফ্র্যাকশনাল করে দিছে। টেক্সট হাইট আমি সেম একটু বড় করি যাতে দেখা যায়, ওকে দিলাম। সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম। এখন আমি যদি ডাইমেনশনটা একটু দেখাই আর কি, আপনাদের করতে হবে, আপনারা জাস্ট একটু বুঝতে পারবেন। দেখেন এখানে এটা কত দেখাচ্ছে 104। আমি আবার ডি লিখে এন্টার করলাম, তাহলে এখানে এই যে এটা ডেসিমালে দিছিলাম এটাকে সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম। তাহলে দুইটার ভ্যালু কি আলাদা আলাদা দেখাচ্ছে, তাই না। কিন্তু ড্র করার সময় আপনি যে ইউনিটে থাকেন না কেন, কি দশমিকে থাকলে আপনি ফ্র্যাকশনাল ভ্যালু দিতে, ফ্র্যাকশনাল থাকলে দশমিক দিতে পারবেন, কিন্তু যখন আপনি ইউনিট ডাইমেনশন শো করবেন তখন সেটা হবে না। তাহলে ডেসিমালে হইলে কি দেখাবে দশমিক আকারে দেখাবে, আর ফ্র্যাকশনাল হইলে কি দেখাবে ভগ্নাংশ আকারে দেখাবে। ক্লিয়ার, বুঝতে পারছো তো নাকি। তাহলে ঠিক সেম আমরা যখন এটা ইয়াতে কাজ করতাম, আমি যদি এখানে চেঞ্জ করে দিই একটু, এই যে ডি এটাকে চেঞ্জ করে ডেসিমালে বলছিলাম না, এটাকে মডিফাই করে আমি এখানে প্রাইমারি ইউনিটটা ডেসিমালের জন্য আমরা বলছিলাম ইঞ্জিনিয়ারিং হচ্ছে ডেসিমালের যে দশমিক আকারে, তাই না। ওকে করলাম, ক্লোজ করলাম। দেখেন এখানে যে এখন চেঞ্জ হয়ে গেছে, 100টাকে সে কিসে কনভার্ট করছে, এই যে 100 আমি বলছিলাম 100.25, তাই না, যে 8 ফিট 4.25 ইঞ্চিতে কনভার্ট করছে। ওই যে বললাম এখন কনভার্সনে চলে আসছে, তাই না। ইউনিট যেহেতু কি করে দিছে ইঞ্জিনিয়ারিং করে দিছে, তাহলে ইঞ্জিনিয়ারিং ইউনিটের এটা হচ্ছে কি ডেসিমাল দশমিক আকারে শো করবে। ওকে, আর এটা তো আমার ফ্র্যাকশনাল ছিল, আমি এটাকেও চেঞ্জ করে দিয়ে আসি, দেখবেন এটাও চেঞ্জ হবে। যে এফআর এটাকে আমি মডিফাইতে গিয়ে
এখানে সেই ইউনিটটা আমি করে দিলাম ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার। ওকে, এখানের ব্যাপারে আরো অনেক কথাবার্তা আছে, এগুলো আমি ওদিকে যাচ্ছি না আজকে। ক্লোজ করলাম, তাহলে চেঞ্জ হয়ে দেখেন, তাহলে কি মানে এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং হচ্ছে দশমিক আকারে শো করে, আর আর্কিটেকচারটা হচ্ছে কি ভগ্নাংশ আকারে শো করে। আপনি ড্রয়িং ইউনিট এখানে যাই দেন কোনো সমস্যা নেই, এখানে আপনি ফ্র্যাকশনাল লিখেও ডেসিমাল ভ্যালু দিতে পারবেন, ডেসিমাল থেকেও ফ্র্যাকশনাল ভ্যালু দিতে পারবেন। আপনি এখানে ইঞ্জিনিয়ারিং থেকে দশমিকের ভ্যালু দিতে পারবেন, আবার আর্কিটেকচারের থেকেও কি দশমিক আকারে ভ্যালু দিতে পারবেন। কিন্তু ওই যে যখন ইউনিট ডাইমেনশন দেখাবেন তখন সেটা কি আর করতে পারবে না, তখন আর্কিটেকচার হলে ফ্র্যাকশনে দেখাবে, আর সরি ইঞ্জিনিয়ারিং হলে কিসে দেখাবে, দশমিক আকারে দেখাবে। বুঝতে পারছি? ক্লিয়ার? বুঝছেন তো নাকি? পার্থক্য বুঝছেন? তাহলে এই হচ্ছে আমাদের মেইন পার্থক্য। তাহলে আমরা বলছি কি, আমরা আপনি যখন মিলিমিটার সেন্টিমিটার মিটারে কাজ করবেন তখন হয়তো আমরা বলি ডেসিমালে সেট করতে অথবা ফ্র্যাকশনে সেট করতে, ঠিক আছে। আর ফিট ইঞ্চিতে কনভার্সনটা যদি নিয়ে কাজ করতে চান তাহলে আপনি এই দুইটা সেট করতে পারেন। ওকে, আর যদি কোনো কাজে আপনার কোনো একটা ড্রয়িং করতে হচ্ছে অনলি ইঞ্চিতে, এটাতে কনভার্সনে যেতে যাওয়ার দরকার নাই, তখন আপনি ডেসিমালে থেকে কি করতে পারবেন, ইঞ্চির কাজটা করতে পারেন, সে অটোমেটিক কনভার্সনে যাবেন, যে 8/4 এটা করবেন আর কি। আচ্ছা, এরপরে ইউনিটের এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, অটোক্যাডের ডিফল্ট অবস্থায় কি লেখা ছিল, 1 ইঞ্চ, মানে এখানে 1 ইউনিট কি বলছে, 1 ইউনিট 1 assume that each drawing unit represent 1 inch। তার মানে এখানে অটোক্যাডের যে 1, এখানে যে 1, এটাকে সে এখানে যে 1, এটাকে সে 1 ইঞ্চি হিসেবে বুঝে সব সময়। আমি এখানে ভ্যালু দিছিলাম কত, 100.25 দিছিলাম না, তাহলে সে 100.25 কে অ্যাকচুয়ালি 100.25 ইঞ্চি বুঝছে। তাহলে 100.25 ইঞ্চি বুঝছে দেখে তো সে 8 ফিট 4 ইঞ্চিতে আসছে নাকি, তার মানে ওটা যে 1 ইঞ্চ রিপ্রেজেন্ট করে বলছি। তো এই জিনিসটা অটোক্যাডের এই জিনিসটা এই ইন্টারফেসটা এখন যে কম্প্যাটিবিলিটি আছে সেটা হচ্ছে ইঞ্চি কম্প্যাটিবিলিটিতে। তারপর আমরা মিলিমিটারে কাজ করার জন্য হলে এটা চেঞ্জ করা যায়, সেই দিকে আমি যাব না। আর তাহলে আপনারা কি করবেন, যদি মিলিমিটার সেন্টিমিটারে কাজ করেন সাধারণত আমরা বলি কি, আমি এখানে ডেসিমাল দিয়ে দিব, এখানে ইঞ্চি দিব বা সেন্টিমিটার দিব বা মিলিমিটার দিব ইঞ্চির জায়গায়, ঠিক আছে। এটা তেমন বেশি ইফেক্টিভ কিছু না, যদিও আপনার এখানে যদি ইঞ্চি থাকে তাও সমস্যা নাই আর কি, মানে আমি এখানে ডেসিমাল দিছেন কিন্তু এখানে আছে কি ইঞ্চি, তাতেও সমস্যা নাই। কেন? কারণ ওই যে বললাম আমি একটা এখানে যে ভ্যালুটা, এখানে তো আমি জাস্ট ভ্যালু দিব 100, এই 100টা কি মিটার না সেন্টিমিটার না মিলিমিটার, সেটা কি ডিফাইন করবে, আমি যেটা ডিফাইন করবো সেটাই সে বুঝে নিবে, ঠিক আছে। তার মানে এই যে আমি এখানে যদি ডাইমেনশন দেখাই এখন 8 ফিট 4 ইঞ্চি দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু আমি যদি এটাকে চেঞ্জ করে দিই, এটা ডেসিমালের টাই, ওকে, এখানে আমি ডেসিমাল করে দিলাম, এখন কত দেখাচ্ছে, 100.সামথিং দেখাচ্ছে। এখন এটা ফিট না মিলিমিটার না সেন্টিমিটার না কিলোমিটার, বুঝা যাচ্ছে? হ্যাঁ, কিভাবে বুঝবো আমি যেটা আমি যদি বলি এটা 100 সেন্টিমিটার, তাহলে আমরা কি করি সাধারণত, আমরা এই যে 100 আঁকছি কিন্তু অটোক্যাড বুঝছে সেটা 100 ইঞ্চি, তারপর আমি বলছি না এটা 100 ইঞ্চি না 100 সেন্টিমিটার, তাহলে সেটা আমরা এখানে গিয়ে চেঞ্জ করি, ডি লিখে এন্টার করে আপনাদের এগুলো নিয়ে আসবে আর কি। যে আমি প্রাইমারি ইউনিট এই যে সাফিক্সে আমি যদি বলি দিই সেন্টিমিটার, এখন কি আসছে, এই যে সেন্টিমিটার লেখা, এখন কি বুঝবো আমি, 100 সেন্টিমিটার বুঝবো। আমি যদি এখানে এম লিখতাম তাহলে কি বুঝতেন আপনি, মিলিমিটার মিটার বুঝতেন, এম লিখলে মিলিমিটার বুঝতেন, ঠিক আছে। তাহলে আপনি আদার্স কোন ইউনিটে এই স্ক্রিনটাকে সেজন্য আমাদের চেঞ্জ করার দরকার পড়ে না আর কি, সেই ইঞ্চিতে থাকুক কোনো সমস্যা নাই, পরে যখন আমরা ডাইমেনশন দিই তখন এইভাবে বলে দিই, ইন্ডিকেট করে দিই, ঠিক আছে, যে আমি এখন যেটা আঁকছি সেটা 100 সেন্টিমিটার জিনিস, ওকে। কিন্তু এটাকে যদি আপনি ইউনিট কনভার্সন করে নেন 8 ফিট 4 ইঞ্চি, 8 ফিট 4 ইঞ্চিতে চলে আসছে ইঞ্চির কম্প্যাটিবিলিটি আর কি। বুঝতে পারছেন নাকি ইউনিটের ব্যাপারটা, বুঝছেন কিনা? তার মানে এখানে আপনি এখানে ইনকেস আমরা সেজন্য বলি যে আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার ইঞ্জিনিয়ারিং এ থাকলে এটা যাতে ইঞ্চি থাকে। আপনি এখানে যদি ফিটও করে দেন কোনো সমস্যা হবে না, কেন? কারণ অটোক্যাডের যে ডিফল্ট সেটিং সেটা কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যায় না, এটা চেঞ্জ করার জন্য অন্য কিছুতে যেতে হয়, তো এই জন্য আমরা এটা চেঞ্জ কখনোই করি না। আপনি এখানে যাই রাখেন না কেন, আপনি জাস্ট বোঝার সুবিধার্থে আমরা বলি যে ইঞ্জিনিয়ারিং এবং ফিট এবং ইঞ্চিতে কাজ করার জন্য আপনি যখন ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারে থাকবেন তখন এখানে কি রাখবেন, ইঞ্চি রাখবেন, এটা আমরা বলি আর কি, ঠিক আছে। আর যখন আপনি ডেসিমালে কাজ করবেন, যে মিটার সেন্টিমিটারে কাজ করতে চাচ্ছেন, তখন আপনি এখানে কি করে দিতে পারেন, মিলিমিটার বা সেন্টিমিটার দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এটা দেওয়ার সাথে সাথে যে ওখানে মিলিমিটার হয়ে যাবে তা না, ঠিক আছে। কেন? এটা আমরা আলটিমেটলি ডাইমেনশনে গিয়ে আমরা দেখাইতে হবে যেটা মিটার না সেন্টিমিটার না মিলিমিটার, ক্লিয়ার। তারপর আমরা এটা চেঞ্জ করি আর কি, এটাকে টোটালি চেঞ্জ করার একটা অপশন আছে, ওটা গেলে আপনারা ক্রিটিক্যালে চলে যাবেন, আমরা ওদিকে
কাউকে নিয়ে যায় না ক্রিটিক্যাল ব্যাপারটাতে। আমরা ডেসিমাল, আমরা সেজন্য বলি ডেসিমালে রাখতে হয়। আর এখানে যদি মিটার হয় মিলিমিটার হয় মিলিমিটার রাখবেন, সেন্টিমিটার হলে সেন্টিমিটার রাখবেন, কিলোমিটার হলে কিলোমিটার রাখবেন। ওকে, আর যখন ডাইমেনশন দিবেন তখন ওই ডাইমেনশনে আমরা ভ্যালুটা বলে দিতে হয়। প্রিসিশনটা কি? প্রিসিশনটা হচ্ছে আপনি দশমিকের পরে কত ঘর পর্যন্ত কাউন্ট করবেন। যে আমাদের এখানে 100 দশমিক কত কত আসতেছে, 0.00000 আসতেছে, তাই না? 4টা ঘর। আমি চাচ্ছি না আমরা 4 ঘর 4 পর্যন্ত কাউন্ট করবো, 2টা পর্যন্ত কাউন্ট করবো। তাহলে আমাকে এখানে প্রিসিশন কি করে দিতে হবে? এখানে আমরা ইঞ্জিনিয়ারিং রাখি আর কি। এই যে প্রিসিশন আমরা কি করে দিব, 2 ঘর করে দিই যেটা, ঠিক আছে? এখন কি যে 0.000, ওকে, এটা করে দিব। এটা করলে যে এখানে তার চেঞ্জ হবে না, এটা এখানে চেঞ্জ করতে হলে ডাইমেনশনে যেতে হয়, তাই না? এটা আদার কেস। আমরা যদি এখানে করে যে প্রিসিশনের ব্যাপারটা, যে এখানে কয় ঘর আছে, 4 ঘর, তাহলে আমি এখানে যদি 2 ঘর করে দিই, এখন দেখবেন ওখানেও 2 ঘর হয়ে যাবে, এখানেও 2 ঘর হয়ে গেছে, ঠিক আছে? তাহলে ইউনিটটা কিন্তু 2টা ইউনিট, একটা হচ্ছে ড্রয়িং ইউনিট আর একটা হচ্ছে ডাইমেনশন ইউনিট। তাহলে ড্রয়িং ইউনিটের জন্য ইউএন লিখে এন্টার করতে হয়, ডাইমেনশন ইউনিটের জন্য ডি লিখে এন্টার করেন, ডি লিখে এন্টার করেন সবাই। এখানে একটু দেখা যায় আর কি, যেহেতু ইউনিট। তাহলে ডি লিখে এন্টার করার পরে এখানে নরমালি কি থাকে, এই যে 2টা থাকে, অ্যানোটেটিভ আর স্ট্যান্ডার্ড, ঠিক আছে? তো এই 2টা আমি ক্রিয়েট করছি। কিভাবে ক্রিয়েট করবেন? সাধারণত অ্যানোটেটিভে যাবেন না আপাতত, ঠিক আছে? অ্যানোটেটিভটা হচ্ছে স্কেল মেইনটেইন করে। তো আপনি স্ট্যান্ডার্ডে ক্লিক সিলেক্ট থাকা অবস্থায় নিউতে ক্লিক করবেন। নিউ স্ট্যান্ডার্ড যেটা আছে সেটাকে মডিফাই করবেন না, কেন? স্ট্যান্ডার্ডটা থাকলে আপনি বুঝতে পারবেন কিভাবে অ্যাকচুয়ালি থাকার কথা। অনেক সময় আপনি উল্টাপাল্টা করে ফেলতে পারেন, তাই না? সেটিং এ চেঞ্জ করে ফেলছেন, এমন কিছু হয়ে গেছে বুঝতেছেন না, তখন আপনি স্ট্যান্ডার্ডটাতে এসে একটু চেক করে বুঝতে পারবেন। সেজন্য আমরা স্ট্যান্ডার্ডটাকে মডিফাই না করে কি করছি, আমি স্ট্যান্ডার্ডটাকে নিউতে ক্লিক করছি, যে নিউতে ক্লিক করবেন, ঠিক আছে? নিউতে ক্লিক করে আপনি এখানে যে ডাইমেনশন স্টাইলটা বানাতে চান এর একটা নাম দিবেন। যেমন সাপোজ আমি নাম দেন, যে কোনো নাম দিতে পারেন, অথবা প্রজেক্টের নাম দিতে পারেন, অথবা কোন কাজের জন্য বানাচ্ছেন। এরকম আপনাকে যখন অটোক্যাডে কাজ করবেন, একটা প্রজেক্টের জন্য অনেক ধরনের ডাইমেনশন স্টাইল বানাতে হতে পারে। একটা ডাইমেনশন স্টাইল দিয়ে আপনি সব ডাইমেনশন দিয়ে দিবেন তা না, কয়েকটা ডাইমেনশন স্টাইল আপনাকে বানাতে হতে পারে, ঠিক আছে? তো এইটা জাস্ট আমি একটা নাম দিলাম, আমার নাম দিলাম, আর এরপর কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে দিবেন, দেখেন এখানে অনেক ধরনের সেটিংস আছে। এগুলা সেটিং নিয়ে ক্লাস নিতে গেলে 2 দিন লাগবে। আমি জাস্ট বেসিক জিনিসটা বলে যাচ্ছি, সেটা হচ্ছে প্রাইমারি ইউনিট। সেই যে ইউনিট 2টা, এখানে একটা হচ্ছে প্রাইমারি ইউনিট, একটা হচ্ছে অল্টারনেট ইউনিট। প্রাইমারি ইউনিট কোনটা? এখানে এটা কিন্তু অল্টারনেট ইউনিটটা এখন কিন্তু কি আছে, অফ আছে, এটাতে না দেওয়া পর্যন্ত সে কাজ করবে না। তাহলে প্রাইমারি ইউনিট বলে আছে, আমরা সাধারণত প্রাইমারি ইউনিট কোনটাকে রাখি, যে ইউনিট আমি কাজ করি সেটা। যেমন আমি বলছি আমরা কাজ করছি, আমার এখানে কি সেট করছি, আমি ইউএন লিখে দেখে আসি একটু, ইঞ্জিনিয়ারিং সেট করছি, তাই না? তাহলে ইঞ্জিনিয়ারিং সেট করছি, ওকে দিলাম। এখন ডাইমেনশন স্টাইলে যখন আসবো, আমি যে ডাইমেনশন স্টাইলে যখন আসবো, তখন আমরা প্রাইমারি ইউনিট কোনটা রাখবো, আপনি যে ইউনিটে কাজ করতেছেন সেই ইউনিটটা প্রাইমারি ইউনিটে রাখবেন। তাহলে ওখানে কি দিছিলাম, ইঞ্জিনিয়ারিং দিছিলাম, এখানে কি দিব, ইঞ্জিনিয়ারিং দিব। আচ্ছা, ওখানে ইঞ্জিনিয়ারিং দিছি, এখানে কি আর্কিটেকচার দিতে পারবো কিনা? বেসিক নলেজ কি বলে? 2টা ইউনিট কথা বলছি, একটা হচ্ছে ড্রয়িং ইউনিট, আমরা বলে আসছি এখানে ইঞ্জিনিয়ারিং দিয়ে আসছি। এখন আসছে কোথায়, ডাইমেনশন স্টাইল সেট করতে। ডি লিখে একটা নতুন ডাইমেনশন স্টাইল সেট করছি। প্রাইমারি ইউনিট আমি এখানে আর্কিটেকচার দিতে পারবো কিনা? পারবো। কেন? কারণ যে বললাম, আপনি যে ওখানে যা কাজ করেন না কেন, এখানে যেটা দিবেন আপনি ডাইমেনশন দেওয়ার সময় ওইটাই সে শো করবে। আপনি ওখানে কাজ করছেন ডেসিমালে, এখানে দিচ্ছেন আর্কিটেকচার, তাহলে ওটা কিছু শো করবে, ফিট ইঞ্চি শো করবে। আপনি ওখানে কাজ করছেন ইঞ্জিনিয়ারিং এ, এখানে দিয়েছেন ডেসিমালে, তাহলে ভ্যালুটা কিছু শো করবে, ডেসিমাল ভ্যালুতে শো করবে, ফিট ইঞ্চি তার কনভার্সনে যাবে না। এখানে এক্ষেত্রে আমরা যেহেতু আমি সিভিল ইঞ্জিনিয়ার, আমরা অনেক সময় করি কি, যে ওখানে ইঞ্জিনিয়ারিংটা রাখলেও আমি এখানে আর্কিটেকচার রাখাটা প্রেফার করি। কেন? ভ্যালুটা ভগ্নাংশ আকারে শো করলে মোর প্রফেশনাল দেখা যায় দশমিকের থেকে, ঠিক আছে? তো আমি ওখানে ইঞ্জিনিয়ারিং সেট করছি, এখানে কি সেট করতে পারি, আর্কিটেকচার সেট করতে পারবো আর কি, ঠিক আছে? অথবা এমন হতে পারে যে আমি এক ইউনিটও দিতে পারি, ঠিক আছে? তো কোনো ইস্যু না। তো নরমালি আমরা বলি কি, ড্রয়িং ইউনিট যা থাকবে ডাইমেনশন ইউনিটও কি থাকবে, সেম রাখাটা প্রেফারেন্স, ঠিক আছে? কিন্তু আপনি ওখানে ইঞ্জিনিয়ারিং রাখছেন, এখানে আর্কিটেকচার রাখতে পারেন। আর ওখানে ডেসিমাল রাখলে এখানেও কি রাখবেন, প্রাইমারি ডেসিমালি রাখবেন, ঠিক আছে? তাহলে কি হবে, আপনার ভ্যালুটা মিলবে আর কি, ঠিক আছে? তো আমরা আমরা ওখানে ইঞ্জিনিয়ারিং রাখছি, আমি এখানে ইঞ্জিনিয়ারিং না রেখে আর্কিটেকচার রাখতে পারি, যেহেতু ফিট ইঞ্চি কনভার্সন 2টা একই জিনিস। তো এই ব্যাপার আমি এই ব্যাপারটাই বোঝানোর জন্য এখানে আসতেছি। দেখেন, প্রিসিশন যখন আমরা ইঞ্জিনিয়ারিং এ ছিলাম তখন দশমিক আকার আসতেছিল, তাই না? দশমিকের পরে কয় ঘর কাউন্ট করব। তাহলে আর্কিটেকচারে তো ভগ্নাংশ আকারে,
তাহলে এখানে কি করবেন, তাই না? এখানে এখানে ব্যাপারটা যদি খেয়াল করেন, দেখেন এখানে কত লেখা আসছে, 1/16 লেখা আসছে। তাহলে 1/16টা কি? আপনি যদি ড্রপডাউনে ক্লিক করেন দেখবেন এখানে অপশন শুরু হচ্ছে, প্রথমে হচ্ছে 0 ফিট 0 ইঞ্চি। তার মানে কোনো ভগ্নাংশ ভ্যালু কাউন্ট করবেন না। কাউন্ট করবেন না বলতে কি বোঝায় একটু বুঝি। দেখেন আমি এখানে কিছু ভ্যালু দিছিলাম, তাহলে 0 দিলাম, ওকে, এটাকে 0 করে দিছি, ওকে দিলাম। আমার এই যে নাম সেভ হয়েছে, এটাকে আমি সেভ কারেন্ট করলাম, ক্লোজ দিলাম। এখন যদি আমার এটা ভ্যালু দেখায়, এই যে এটার ভ্যালু, একটা ডাইমেনশনে ক্লিক করে এখানে ক্লিক করলাম, আমার হাইটটা যেহেতু ওখানে বেশি বড় করি নাই সেজন্য এই হাইটটা দেখা যাচ্ছে না, আমি একটা হাইটটা বড় করে আসি, টেক্সট হাইটটা আর কি। এগুলো নিয়ে আপনারা পরবর্তীতে বুঝবেন, আমি জাস্ট ইউনিটটা বোঝানোর জন্য আসছি, সেজন্য অন্য কিছুতে যাচ্ছি না। ঠিক আছে, 10 দিলাম। ভ্যালুটা কত শো করতেছে, 8 ফিট 4 ইঞ্চ। দশমিকের পরে দশমিক মানে কোন ফ্র্যাকশন শো করতেছে, শো করতেছে। এখানে কিন্তু একটা ফ্র্যাকশন আছে, আমি যে এটা এই লাইনটার ভ্যালু দেখাই, কত দেখাচ্ছে এখানে, আগে দেখাচ্ছে কত 4/1/4, এখন দেখাচ্ছে কত 4 ইঞ্চ। তাহলে 1/4 কই গেল? ওই যে ওই প্রিসিশন আমরা বাদ দিয়ে দিছি, ভগ্নাংশ কোথায় ডি লিখে যে এন্টার করছি আমি এখানে, এই যে মডিফাইতে এসে আমি প্রাইমারি ইউনিটের এখানে প্রিসিশনে কি করে দিছি, 0 ফিট 0 ইঞ্চি করে দিছি। তাহলে 0 ফিট 0 ইঞ্চি করলে কি হবে, আপনার লাইনটা যতই দশমিকের পর বা ভগ্নাংশের পরে যতই থাক না কেন, সে ডাইমেনশন ওই ভ্যালুটা দেখাবে না। আমি এখানে করে দিলাম হাফ, কি করছি, প্রিসিশন কত করে দিছি, হাফ। এগুলা কিন্তু যারা ডাইমেনশনিং করে তাদের জন্য খুব ইফেক্টিভ জিনিস আর কি। হাফ করে দিলাম, এখন কি চেঞ্জ হবে এখানে একটু খেয়াল করেন, মানে এইটা তো আমার আগের ভ্যালু, এটা চেঞ্জ হবে না। আমার এটা হচ্ছে আমি এখন দিছি, তাই না, এই যে আদনান নামে যেটা করছি এটা দিয়ে এটা দিছি, এখানে ক্লোজ করলাম। এখন কি হয়ে গেছে, ভ্যালুটা 4.5 হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু কত ছিল, 1/4, তাই না? তাহলে হাফ কেন দেখাচ্ছে, আমি তাকে বলে দিছি কত করে করে দেখাইতে, যে মডিফাইতে আসলে এখানে দেখেন প্রিসিশন কত দিছি, হাফ করে। তার মানে সে 4n অ্যাকচুয়ালি ভ্যালুটা হচ্ছে এরকম 4.25, তাই না? তো আমি তাকে বলছি হাফ করে দেখাইতে, তাহলে সে কত পর্যন্ত দেখাতে পারবে, 4 দেখাতে পারবে, 4.5 দেখাতে পারবে, আর 5 দেখাতে পারবে। এই তিনটা ভ্যালুতে দেখবে যে অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 0.25, তাহলে সে কোন দিকে কনভার্ট হবে সেটা হচ্ছে আমরা কি বলি, যেটা কাছে থাকে সেদিকে চলে যায়। সে আইদার 4 আসতে পারতো অথবা 4.5, 0.25 থেকে কে 0.5 এর দিকে সে মুভ করছে, যেটা হাফ করে করে দেখাতে বলছি। এখন আমি যদি তাকে করে দিই 1.4 করে দিলাম, ঠিক আছে, এখন চেঞ্জ দেখবেন এখানে, এখানে কিন্তু এখন হাফ আছে, তারা 1.4 করেছি। এখন চেঞ্জ করলে দেখবেন ক্লোজ করলাম, এখন 1.4 হয়ে গেছে, ঠিক আছে। তার মানে প্রিসিশনটার উপর নির্ভর করে আপনার কি হচ্ছে, ভ্যালুটা শেষ শো করতেছে। অনেক সময় আপনারা ডাইমেনশন দেওয়ার সময় এই জিনিসটা মেনটেন করতে হতে পারে, যে আপনি একজনকে বলে দিচ্ছেন যে এখানে যদি আমি আরেকটু আগাই 1.4 পর্যন্ত তো দেওয়া যাইতেই পারে, কিন্তু আপনি এখানে দিয়ে দিচ্ছেন 1.16, ওকে, ক্লোজ করলাম। এখানে কিন্তু ভ্যালুটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয় না, কেন, কারণ এটা 1.25 আছে, সেজন্য 1.4 তে আছে। আমি যদি ভ্যালুটা একটু চেঞ্জ করি, এই লাইনটাকে, কোন লাইনটাকে আঁকছিলাম, এটা বিন্দু, তাই না, এটাকে একটু বড় করি, দেন এই যে এখন ভ্যালুটা এখন কি দেখাচ্ছে, 1.16 দেখাচ্ছে। ফিল্ডে গিয়ে কি কোনো মিস্ত্রি মেজার করতে পারবে 1.16 ইঞ্চি, 16 ভাগ 1 ইঞ্চি, 16 ভাগের 1 ভাগ মেজার করতে পারবে? তাহলে আপনাকে ফিল্ডে কাজ করার জন্য এমন ভাবে ডাইমেনশনিংটা করতে হবে যাতে ফিল্ডে কাজ করতে কি না হয়, অসুবিধা না হয়। তাহলে অসুবিধা না হইলে আমরা কি বলি, ওই যে আপনি দিচ্ছেন তাকে 0 করে দিচ্ছেন, 0 করে দিলে কি অসুবিধা, 0 করে দিলে ওই যে হাফ পর্যন্ত বাদ পড়ে যাচ্ছে, তাই না? হাফ ইঞ্চি বাদ পড়ে গেল কি, আপনার হয়তো হাফ ইঞ্চি এখানে এখানে থাকার কথা একটা হাফ ইঞ্চি বাদ দিয়ে দিচ্ছেন, সে একটু নিচে চলে গেছে, তাই না? তাও আমরা আমরা হাফ ইঞ্চি পর্যন্ত অ্যালাউ করি, যে হাফ ইঞ্চি পর্যন্ত সে মেজার করতে পারবে। অনেক সময় হাফের অর্ধেক পর্যন্ত, মানে হাফের অর্ধেক মানে কি 1.4 পর্যন্ত মেজার করতে পারে। কারণ আপনি তাকে বলছেন 1/16, এখন সে 1/16 মেজার করতে গিয়ে সারাদিন কি হয়ে যাবে, তার নষ্ট হয়ে যাবে, সেটাও করে। 1/16 মানে অনেক ছোট, তো এতটুকু আপনি কি করতে পারেন, ইগনোর করতে পারি। সেজন্য আমরা এখানে অ্যাকচুয়াল ভ্যালু তার 11.116, তো আমরা এখানে কি দেখাতে পারি, যে এখানে যেমন দেখা দিলাম, আমি যদি এটাকে করি, এখন ডি লিখে এন্টার করলাম, মডিফাই করলাম, এখানে বললাম 1.16 না, তুমি 1.4 তে দেখাও। অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে কত, অ্যাকচুয়াল হচ্ছে 1/16, কিন্তু আমি তাকে কি করে দিচ্ছি, যে 1/16 এ তো সে ফিল্ডে কাজ করতে পারবে না,
আমি অ্যাকচুয়াল ভ্যালুটা দেখাইলে তার জন্য আরো কি হচ্ছে অসুবিধা হবে, এটা কিন্তু প্রফেশনাল না আর কি। সেজন্য আমরা এটাকে কি করে দিচ্ছি 1 and 4 পর্যন্ত নিয়ে আসলাম। এখন কি দেন এই যে কততে চলে আসছে, এখন 11 এ চলে আসছে। 11 এ কেন আসছে বলেন তো? আমি তো 1/4 করছি, এখন সরাসরি 11তে কেন আসছে? কেন 1/4 বা 1/2 যায় না, সে 11তে কেন আসছে? হ্যাঁ হ্যাঁ 1/16 মানে অ্যাকচুয়ালি কি বোঝায়? আমরা যদি বলি 1/4 মানে 0.25, তাই না? 1/8 মানে কত? 0.125, এটা তো নাকি? আর 1/16 মানে এটার আরো অর্ধেক, কত হয়? 0.6 এরকম সামথিং, তাই না? সামথিং এরকম, ঠিক আছে। তো এই ভ্যালুটা যখন আমি 1 and 4 তে চলে আসছে, 1 and 4 মানে হচ্ছে 0.25, তাই না? তাহলে এই যে 0.06 টা 11 কাছে নাকি 11.25 এর কাছে? কার কাছে? অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে এরকম 11.06, ঠিক আছে। অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে কি 11.06, অথবা আরো কম ছিল, অ্যাকচুয়ালি এখানে আরো কম ছিল, মানে 1/16 হয়তো 0.01 দিলাম। এখানে আমি বুঝাচ্ছি যাতে আপনারা এগুলা 0.1 আছে, 0.1 আছে, ঠিক আছে। তাহলে 1/16 তো আমি দিই নাই, কত দিছি? 1/4 দিছি না? তাহলে 1/4 মানে সে এই 12টাকে কোথায় কোথায় নিয়ে যাবে? সব 11তে আনবে, অথবা 11.25 নিবে, তাই না? ভ্যালুটা তো এটাই মিন করে। অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 11.1, তাহলে আমি বলে দিছি 1/4 পর্যন্ত কাউন্ট করতে। তাহলে সে এখন কত দেখাবে? সে 0.25 এ যাবে নাকি 11তে আসবে? কারণ যার কাছে 11 এর কাছে 0.01 দূরে, আর 0.25 থেকে 0.01 কত দূরে? 24 দূরে আছে, অত দূরে সে যাবে না, তাহলে কাছের কাছে ব্যাক করে। এখন যদি কোনো ভ্যালু এরকম হয় যে 11.22 দিচ্ছেন, আপনার প্রিসিশন হচ্ছে 1 and 4, 1 and 4 মানে কত দেখাতে পারে? 11 দেখাতে পারে, অথবা 11 দশমিক এরকম 1 and 4 দেখাতে পারে, তাই না? সে আইদার এটাতে আসবে অথবা এটাতে যাবে। এখন কোনটাতে যাবে? আপনার অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 11.22। এখন সে যে আমি যে প্রিসিশন করেছি 1 and 4, তাহলে সে কোন ভ্যালু দেখাবে? 11 দেখাবে নাকি 11 and 1/4 দেখাবে? 11 and 1/4 দেখাবে। কেন? কারণ 0.22 থেকে 0.25 এর দূরত্ব হচ্ছে 3.03, 0.22 থেকে 11 এর দূরত্ব হচ্ছে 22, তাহলে সে যেটা কাছে সেটা কি করে? মুভ করে, ঠিক আছে। আমি এটা একটু দেখাই এখানে। তাহলে যে আমি একটা লাইন আঁকতেছি, এখান থেকে 11.22 দিলাম, ওকে। এই যে 11.22 দিলাম, এটাতে আমি একটা ডাইমেনশন দিয়ে দেখাই। এখন সে কোথায় যাচ্ছে? এই যে 11.5 আসছে, 1 and 4 আসছে, এই যে যেটা কাছে। আর যদি আমি বলতাম যে এটার মান হচ্ছে এখান থেকে 11.09, এন্টার দিলাম 09, তাহলে 09 হলে কোনটাতে যাবে? মানে 11 আসবে নাকি 0.1 তে 4 এ যাবে? অবশ্যই যেটা কাছে, তাই না? তাহলে কোথায় আসবে? 11 এ চলে আসবে, সে এই যে 11 এ চলে আসে, ঠিক আছে। তার মানে আমি ইগনোর করতেছি, 0.09 পর্যন্ত ইগনোর করতে পারতেছি। কেন? 0.09 আপনার প্র্যাকটিক্যালি মেজার করা কোয়াইট ইম্পসিবল জিনিস, ঠিক আছে। সেজন্য আমরা এরকম মেজার কিছু কি এই ইউনিট যখন আপনারা ডাইমেনশন যাবেন এই জিনিসগুলো দেখবেন আর কি, ঠিক আছে। তাহলে ইউনিটের ব্যাপারটা বোঝাতে পারছি কিনা? প্রিসিশনের ব্যাপারটা বুঝছেন? মানে আমরা যে প্রিসিশনের কথা বলছি, তাহলে আপনি যদি মিটার এখানে ইয়ে দেন, এই প্রিসিশনটা আপনি 1 and আর্কিটেকচারালে কাজ করলে আমরা 1 and 4 হাফ এভাবে রাখি আর কি। আর যদি আপনি ইঞ্জিনিয়ারিং রাখেন তাহলে প্রিসিশন অবশ্যই কি 2 ঘরের বেশি যাতে আমরা রাখি না, মানে 2 ঘরের 2.5.2, মানে এত আপনি ফিল্ডে তো মিটার করতে পারবেন না, তাই না? মিটারের ক্ষেত্রে কি আবার আলাদা কথাবার্তা। সে মিলিমিটার, সাপোজ আপনাকে বলছে মিলিমিটারে কাজ করতেছেন আপনি, এখন মিস্ত্রিকে দিচ্ছেন আপনি এরকম 100.25 মিলিমিটারে সে কাজ করতে পারবে? হ্যাঁ, মিলিমিটার কতটুকু? 1 মিলিমিটার মেজার করে এটা, মানে অনেক ছোট না 1 মিলিমিটার। এখন তাকে দিয়েছেন 0.25 মিলিমিটার, সে তো 1 মিলিমিটার মেজার করতে তার কষ্ট হয়ে যাবে, 0.25 মেজার করতে হবে। সেক্ষেত্রে আমরা প্রিসিশন ইগনোর করতে পারি। মানে কি? তখন আমরা বলবো যে তখন দশমিক আমার কি থাকবে? তখন আমরা এখানে বলে দিব যে তোমার এখানে ডেসিমালের জায়গায় আমরা ডেসিমাল রাখবো, কিন্তু প্রিসিশন রাখবো 0, কোনো প্রিসিশন দরকার নাই। কোন ইউনিটে কাজ করার সময়? মিলিমিটারে, কারণ মিলিমিটার এত ছোট যে আপনি দশমিকের পরে কোনো ভ্যালু কাউন্ট করতে প্র্যাকটিক্যালি সেটা কোয়াইট ইম্পসিবল জিনিস। এখন আপনি কাজ করতেছেন মিটারে, কিসে কাজ করছেন? মিটারে। এখন মিটারে যদি মিটারের একটা ভ্যালু হচ্ছে এরকম 2.55 মিটার,
এখন আপনি এখানে করে দিচ্ছেন কি, ওই যে 0 করে দিচ্ছেন, তাহলে ভ্যালুটা দেখাচ্ছে 2 মিটার, অথবা 2 মিটার না দেখে 3 মিটার দেখাতে পারে, তাই না? যেটা কাছে সেখানে চলে যাবে। তারপর 0.55 থেকে কাছে কে 3, তাহলে সে 3 তে চলে যাবে। তাহলে অ্যাকচুয়াল ভ্যালুটা কতটুকু চেঞ্জ হয়ে গেছে? 0.25 মিটার আর 3 মিটারের মধ্যে পার্থক্য কতটুকু? 0.45 মিটার। 0.45 মিটার মানে কত ইঞ্চি হয়? মানে 1 মিটারে, যে 1 মিটার আমরা ধরে কি 3.28 ফিট, তাই না? তাহলে এই হিসাব করলে দেখবেন প্রায় কত ইঞ্চি? প্রায় প্রায় 18-20 ইঞ্চি। কি 18-20 ইঞ্চি আপনি বাদ দিয়ে দিতে পারবেন? বা 18 ইঞ্চি বাদ 20 ইঞ্চি আপনি অ্যাড করে দিচ্ছেন, হবে? আপনার এখানে লাইট পয়েন্ট এখানে দেওয়ার কথা, 18 ইঞ্চি হয়ে গেছে, চলে আসছে কোথায়? এখানে, তাই না? তাহলে কোন ইউনিটে কাজ করতেছেন সেটার উপর নির্ভর করে কি প্রিসিশনটা ডিফাইন করতে হবে। কারণ মিটারের ক্ষেত্রে আপনি প্রিসিশন 3 গড় পর্যন্ত রাখতে হইতে পারে। সেন্টিমিটারে কাজ করতেছেন, প্রিসিশন কয় গড় রাখবেন? 2 গড় পর্যন্ত রাখতে পারেন। মিলিমিটারে কাজ করতেছেন, তখন প্রিসিশন কি রাখবেন? কিছুই রাখবেন না, কোনো দশমিক আকারে কোনো ভ্যালু দেওয়া দরকার নাই। আপনি ইঞ্চিতে, ফিট ইঞ্চিতে কাজ করতেছেন, প্রিসিশন আপনি 2 গড় রাখতে পারেন, যে 2.25 2.50 এরকম করে। কি 5 আমরা দশমিক আকারে না দেখাই, এই জন্য আমি বলছিলাম যে আমরা ইঞ্জিনিয়ারিং ফিট ইঞ্চি যখন কাজ করি, আমরা যখন ফিট ইঞ্চিতে কাজ করি তখন কিসে রাখি? এটাকে আপনি ফ্র্যাকশনালে দেখানো বেটার। এই যে ফ্র্যাকশনাল দেখাইলে 0.22 আসবে না, তখন হয় 1/4 1/5 এরকম আসবে। তো এই জন্য ওখানে আপনি ইঞ্জিনিয়ারিং কাজ করেন, এখানে সেট করার সময় কি রাখতে পারেন? ডাইমেনশনে আর্কিটেকচার রাখতে পারেন। বুঝতে পারছেন? আর আপনি ওখানে যদি ডেসিমালে কাজ করেন, এখানেও ডেসিমাল রাখবেন। কিন্তু মিটারে কাজ করলে প্রিসিশন কি করবেন? এমন হতে পারে প্রিসিশন 2 গড় রাখতে হতে পারে। এখানে যে আপনি কাজ করতেছেন ডেসিমালে, আপনার ইউনিটটা হচ্ছে মিটারে, তাহলে আপনি এখানে প্রিসিশন কয় গড় পর্যন্ত রাখতে হতে পারে? 3 গড়। আর আপনি কাজ করতেছেন সেন্টিমিটারে, তখন আপনি প্রিসিশন 2 গড় দিতে পারেন, যে সামথিং অথবা 1 গড় এনাফ, কারণ সেন্টিমিটারটা অত বেশি বড় না, তাই না? কিন্তু আপনি কাজ করতেছেন মিটারে, তখন প্রিসিশন দিয়ে রাখছেন 2 গড়, তাহলে হবে? কারণ দশমিক তখন সে এত ছোট জিনিস মেজার করতে পারবেন, তখন আপনি প্রিসিশন কি করে দিতে পারেন? একদম 0 করে দিতে পারেন। ক্লিয়ার? তাহলে প্রিসিশনটা মুখস্থ করার কোনো জিনিস না। কোন ইউনিটে কাজ করতেছেন সেটার পার্সপেক্টিভ আপনাকে কি করতে হবে? প্রিসিশনটা চেঞ্জ করতে হবে। ক্লিয়ার? তাহলে ওখানে যা রাখেন এটা আবার ফ্যাক্ট না, মানে ইউনিটে, যে এখানে আমি বারবার বলতেছি, এখানে সাধারণত আপনি 4 গড় রাখলে তেমন কোনো সমস্যা না। কেন? এটা তো আমাকে শো করবে না। ড্রয়িং ইউনিট আর ডাইমেনশনের দুটা পার্থক্য। ডাইমেনশনের ক্ষেত্রে প্রিসিশনটা দেওয়াটা কি গুরুত্বপূর্ণ। এখানে আপনি 4 গড় রাখলে তেমন সমস্যা নাই। অ্যাকচুয়ালি ভ্যালু দিচ্ছেন 2টা, সে 2টা নিবে। ভ্যালু দেন নাই, সে নিবে না। ভ্যালু 4টা দিচ্ছেন, 4টা ভ্যালু নিবে। ক্লিয়ার? এটা হচ্ছে ফ্যাক্ট। তো এই যে এখানের ক্ষেত্রে, ইউনিটের ক্ষেত্রে সাধারণত আমরা তাও বলি যে এখানে যাতে ভ্যালুটা শো, এই যে এখানে দেখেন, এখানে শো করে যে আমি 3 গড় দিছি, সেখানে 3 গড় শো করছে। আমি এখানে যদি কোনো কিছু না দিই, তাহলে সে কোনো কিছু শো করবে না, তাহলে 1.5 কে 2 দেখাচ্ছে, তাই না? কিন্তু আমি 1.5 ভ্যালুটা দিতে পারবো তারপরেও, তাই না? ড্রয়িং ইউনিটের ব্যাপারটা কি এক ফিক্স না, এটা কি ফ্লেক্সিবল আছে। আপনি এখানে যাই সেট করে দেন না কেন, কোনো সমস্যা না, আপনি চাইলে দিতে পারবেন। আপনি ইঞ্জিনিয়ারিং সেট করে আর্কিটেকচারাল ইউনিটের সেট ভ্যালু দিতে পারবেন, আর্কিটেকচার সেট করে ইঞ্জিনিয়ারিং ভ্যালু দিতে পারবেন। কিন্তু ডাইমেনশনের ব্যাপারে সেটা কিন্তু কি করা যাবে না, মানে রেস্ট্রিক্টেড, যে আপনি যে ভ্যালুটা দেখা দিয়েছেন সেই ভ্যালু ওখানে দিতে হবে। ক্লিয়ার? আর হচ্ছে এগুলার দিকে আমি আর না যাই, এগুলা সাধারণত আমরা ডেসিমালেই থাকে। এখানের ক্ষেত্রে অনেকে সাধারণত আপনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার লাগার কথা না, সিভিল ইঞ্জিনিয়ারদের লাগে, যে অনেক সময় তারা ডিগ্রি মিনিট সেকেন্ডেও কাজ করে। আপনাদের ডিগ্রি মানে এটা কি, এটা হচ্ছে 60.25, মানে ডেসিমাল মানে হচ্ছে কি দশমিক আকারে। এখন এই 0.25 কে আমরা যারা সিভিল ইঞ্জিনিয়ার তারা অনেক সময় আমরা এইভাবে না দেখাই, ডিগ্রি মিনিট সেকেন্ডে দেখাই। 1 মিনিটে কত ডিগ্রি? 1 ডিগ্রিতে কত মিনিট? 60 মিনিট। আর 1 মিনিটে 60 সেকেন্ড হয়। এটাও কি ওটার সাথে, তাহলে তখন সে 0.25 না বলে এটাকে বলতো কি, ওই যে 0.25 কে 60 দিয়ে গুণ করে অত মিনিট দেখাতো আর কি। তো আপনাদের এদিকে দেওয়ার দরকারও নাই, আপনার ডেসিমাল ডিগ্রিতে থাকলেই এনাফ। ওকে, ঠিক সেম প্রিসিশনের ব্যাপারটাও এখানে। আপনি 60.25 দিতে চান কিনা, 0.25 দিতে হলে কয় গড় দিতে হবে? 2 গড় দিতে হবে, তাই না? আর যদি আপনি 60.25 কে আপনি এখানে ভ্যালু দিতে পারবেন, ওই যে ডাইমেনশনের ক্ষেত্রে একই সেম কথা। ওখানে গিয়ে যদি আপনি 60.25 দেখাতে চান, তাহলে প্রিসিশন কয় গড় দিতে হবে? 2 গড় দিতে হবে। আপনি যদি 60.25 কে 60 দেখাইতে চান, তাহলে প্রিসিশন কত দিবেন? 0 দিবেন। ক্লিয়ার? মানে এখানে এই জিনিসটা আমরা কি বলি, মানে যে 60 ডিগ্রি এভাবে বোঝাচ্ছে আর কি। আর যদি আপনি এখানে প্রিসিশন বলেন যে 60.25 দিবেন, এরকম ডিগ্রিতে দিবেন, তখন প্রিসিশন 2 গড় রাখবেন। ওকে,
এটা কি জিনিস, আমি একদম খুব ডিপে আপনাদের ইউনিটটা বোঝাচ্ছি, যদিও এত ডিপে আপনাদের দরকার পড়বে না। তারপর আমি একটু যেহেতু উনি যেভাবে কন্টিনিউ করবেন তার সিস্টেমটা আমি ব্রেক করে আমি কোনো কমান্ডের দিকে যাই নাই আর কি। এটা কি জিনিস, ক্লকওয়াইজ বলতে কি বোঝায়, এখানে অ্যাঙ্গেলের ব্যাপার বলছে। অটোক্যাড কিন্তু ডিফল্ট অবস্থায় আমরা যদি খেয়াল করি আমাদের অ্যাঙ্গেল কিভাবে মেজার করে, ওয়াল সিস্টেম গ্লোবাল সিস্টেম এদিকে কি নর্থ, তাই না, এদিকে সাউথ, এদিকে ইস্ট, এদিকে ওয়েস্ট হয়। তো আমরা বলি যে ইস্টে হচ্ছে 0 ডিগ্রি, নর্থে 90 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি, আর এখানে 270 ডিগ্রি, এরকম হয়, তাই না। এটা হচ্ছে ওয়াল কোঅর্ডিনেট সিস্টেম। তার মানে কোঅর্ডিনেট অ্যাঙ্গেলটা কোন দিকে কাউন্ট করতেছে, এদিক থেকে কোন ডিরেকশনে, ঘড়ির কাঁটার বিপরীতে, কাউন্টার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ আমরা বলি। তাহলে ওয়াল সিস্টেমে কিন্তু এভাবে কাউন্ট করে, 0 কাউন্টার ক্লকওয়াইজ 90 এভাবে আসে। তো এটাই কিন্তু অটোক্যাডের ডিফল্ট অবস্থায় সেটাই সেট করা আছে। মানে এটাতে যদি ক্লিক করে দেন কেউ কোনো কারণে, তাহলে এখন সে কি হয়ে যাবে, সে সে যে ওয়াল সিস্টেমের বাইরে উল্টা দিকে কাজ করবে, এদিকে 0 তারপর 90 270 180 270 এভাবে কাউন্ট করা শুরু করবে, ঠিক আছে। তো সেটা আপনাদের চেঞ্জ করার দরকার নাই। এটা মানে আমরা নরমালি কাউন্টার ক্লকওয়াইজে থাকে আর কি, ওয়াল সিস্টেমে সেভাবেই থাকে। এবং এই যে আমি যেটা বললাম 0 কোথায় 90 কোথায়, এটা যদি দেখতে চান ডিরেকশন আসলে এখানে দেখতে পারবেন যে ইস্টে 0, তাই না। তার মানে এটা এখানেও কেউ কোনো কারণে এখানে এসে কোনো চেঞ্জ করবেন না, ঠিক আছে। কেউ যদি এখানে কোনো অন্য কোডটাতে ঠিক করে দেন, তাহলে আপনার যখন ক্লাস করাবে অ্যাঙ্গেল মিলবে না। কেন, এখানে আছে 0 কাউন্ট করতেছে ইস্ট থেকে, আপনি করে দিয়েছেন নর্থ থেকে, তাহলে অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, উল্টা পাল্টা হয়ে যাবে, ঠিক আছে। সেজন্য এদিকে কেউ নিয়ে যায় না আর কি আমরা। তাহলে এটা অবশ্যই ইস্টেই থাকবে, ওয়ার্ল্ড কোঅর্ডিনেট যেভাবে আছে সেভাবে, মানে ওয়ার্ল্ড সিস্টেমে যেভাবে আছে আমরা সেটাকে প্রেফার করতেছি আর কি, নিজের মতো করে কোনো চেঞ্জে যাচ্ছে না। কিন্তু এখানে আমরা চেঞ্জ করি আর কি শুধুমাত্র। ক্লিয়ার?